আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ এনটিভি ইউরোপের স্টুডিওতে সময়ের সাথে অনুষ্ঠানের সাথে রয়েছে আমি খালেদ সাইফুল্লাহ পাটোয়ারি। আপনারা জানেন যে সময়ের সাথে অনুষ্ঠানটি প্রতি সোমবার রাত 10:30 থেকে 12টা পর্যন্ত আমরা অংশগ্রহণ করে থাকি। সাথে থাকেন আপনারা, আরও থাকেন কয়েকজন বিশিষ্ট আলোচক এবং বরাবরের মতো এবারও আমরা 3 জন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি এবং 2 জন ইউকের শক্তিমান রাজনীতিবিদ এবং সাথে আছেন একজন বিজ্ঞ সাংবাদিক। আমরা তাদের সাথে পরিচিত হইনি, পরে প্রথমেই পরিচিত হয়ে নিব। আমার সাথে থাকবেন শরীফুজ্জামান চৌধুরী তপন, সিনিয়র মেম্বার এক্সিকিউটিভ কমিটি ইউকে বিএনপি। আসসালামু তপন ভাই, স্বাগতম আপনাকে। ধন্যবাদ জনাব পরিচালক আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করছে সবাইকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ তপন ভাই। আরও থাকবেন অনলাইনে যুক্ত আছেন আনোয়ারুজ্জামান চৌধুরী, জয়েন্ট সেক্রেটারি ইউকে আওয়ামী লীগ। আসসালামু আলাইকুম আনোয়ার ভাই। ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমাদের যারা কো-প্যানেলিস্ট আছেন তাদেরকে স্বাগত জানাচ্ছি এবং এই মুহূর্তে যারা এনটিভির সাথে আছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ। দর্শক, আর পরিচয় করে নিই, আমার সাথে এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত রয়েছেন শফিকুল ইসলাম জুয়েল, সিনিয়র সাংবাদিক কালের কণ্ঠ। জুয়েল ভাই আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে, ইউটিউব এনটিভির দর্শক সবাইকে ধন্যবাদ। প্রিয় দর্শক, ভূমিকা না বাড়িয়ে শিরোনামটাকে জানিয়ে দিচ্ছি। ডিজিটাল নিরাপত্তা আইন কি এবং কার স্বার্থে? বুঝতেই পারছেন যে বিষয়টি নিয়ে বাংলাদেশের গণমাধ্যমগুলো এই মুহূর্তে গণমাধ্যম ছাড়াও বাংলাদেশের ছাত্র জনতা যে ধরনের একটি উদ্বেগ অথবা উৎকণ্ঠা বা আন্দোলন মুখর হয়ে উঠছে, সেটি হচ্ছে একজন লেখক মুস্তাক আহমেদ। তার মৃত্যু হয়েছে কাশিমপুর কারাগারে। উনি গ্রেফতার হয়েছিলেন নিরাপত্তা আইন, যেটাকে বলা ডিজিটাল নিরাপত্তা আইনের কারণে। এই বিষয়টাকে ধরেই আমরা দেখেছি যে পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া, স্বরাষ্ট্রমন্ত্রীর সচিবালয়কে ঘেরাও করার কর্মসূচিও আজকে গিয়েছিল। আরও বিষয়গুলো লক্ষ্য করেছে। এই বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও কিছু মন্তব্য করেছেন, সেগুলো একটু জানিয়ে দিতে চাই। যেমনটা হচ্ছে যে উনি একটি সংবাদ সম্মেলন করেছিলেন। সেই সংবাদ সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল যে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের যে একটা খবর, সেটা জানাতে প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলন করেছিলেন এবং এখানে বলেছিলেন এক যুগে বাংলাদেশ, যে আজকের এক যুগ আগের বাংলাদেশ আর এখনকার বাংলাদেশ এক নয়। এখনকার বাংলাদেশ বদলে যাওয়ার বাংলাদেশ, উনি এটা বলেছেন। একটু জানিয়ে রাখি যে আমরা কোন কারণে উন্নয়নশীল দেশে গেলাম। সেটা হচ্ছে বাংলাদেশের কিছু মাথাপিছু আয় এবং মানব সম্পদ সূচক এবং অর্থনীতি ঝুঁকি। এই সূচক, 3টি সূচকে আমরা মানে শর্ত পূরণ করার কারণেই, জাতিসংঘের শর্ত পূরণ কারণেই আমরা স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে যাত্রা করছি। সেই সময় প্রধানমন্ত্রীকে এই সংবাদ সম্মেলনে ডিজিটাল নিরাপত্তা আইনে জিজ্ঞেস করা হয়েছিল। আসলে তখন প্রধানমন্ত্রী যেটা বলতে চেয়েছেন, যেটা হচ্ছে যে আইনের অপপ্রয়োগ হচ্ছে কিনা, এটা এই প্রশ্নের জবাবে উনি বলেন যে এটা আসলে একটা দৃষ্টিভঙ্গির বিষয়। আইনের অপপ্রয়োগের একটা আপেক্ষিক ব্যাপার। আইন তার নিজের গতিতেই চলছে এবং চলবে। প্রশ্ন হচ্ছে, আপনারা জনগণ, আপনারা দর্শক, আপনারা কি একমত প্রধানমন্ত্রীর উক্তির সাথে? বাংলাদেশের নিরাপত্তা আইন যেটি হয়েছে, ডিজিটাল নিরাপত্তা আইন, সেটা কি আসলে আইনের স্বাভাবিক গতিতে চলছে না চলছে না? এই আইনটি তৈরি হওয়ার ক্ষেত্রে সবসময় সংবাদপত্রের সাথে যারা যুক্ত ছিলেন তারা আসলে এই বিষয়টি নিয়ে অনেকবারই উদ্বেগ উৎকণ্ঠা প্রকাশ করেছেন। আপনারা আসলে কীভাবে দেখেন এই প্রয়োগটা? আসলে প্রয়োগের ক্ষেত্রে সমস্যা না আইনটাতে সমস্যা রয়েছে? যেমন আইনে রয়েছে জামিনযোগ্য অপরাধ কোনো কোনো ক্ষেত্রে, যদিও ডিজিটাল নিরাপত্তা আইনে অনেকগুলো জায়গায় সুযোগ তৈরি হয়েছে জামিন পাবারও, কিন্তু বাস্তবতা কি সেরকম কিনা? এই বিষয়টি নিয়ে অবশ্যই আলোচনা যুক্ত হতে হলে অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে আমাদের সাথে যুক্ত হবেন। তবে সবাইকে অসংখ্যভাবে অনুরোধ করছি যে কাউকে ব্যক্তিগত আক্রমণ না করে সরাসরি আপনাদের মতামত তুলে দেবেন, সেইটাই আশা রাখছি। এইটা আশা নিয়ে আপনাদের যুক্ত হবেন। শীঘ্রই সে আলোচনা আমন্ত্রণ জানিয়ে আলোচনায় যুক্ত করব। প্রথমেই আমরা যুক্ত করতে চাই আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি, যুক্তরাজ্য আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি আনোয়ারুজ্জামান চৌধুরী। আনোয়ারুজ্জামান চৌধুরী, আপনি নিশ্চয়ই সেই সুসংবাদটা নিয়ে শুরু করতে চাইবেন আমি আশা করি। বাংলাদেশ উন্নয়নশীল দেশে যাচ্ছে বা অগ্রযাত্রা শুরু হচ্ছে। এই বিষয়টাকে আসলে আপনি একটু আমাদেরকে ব্যাখ্যা করেন, আসলে বিষয়টা থেকে আপনি কিভাবে উপলব্ধি করেন? আসলে ধন্যবাদ খালেদ পাটোয়ারি সাহেব আপনাকে এবং এনটিভির সময়ের সাথে এই মুহূর্তে যারা আছেন, শরীফুজ্জামান তপন সাহেব আছেন, শফিকুল ইসলাম জুয়েল সাহেব আছেন,
এবং এই মুহূর্তে যারা এনটিভির সাথে আছেন দেশে বিদেশে ইউরোপে সবাইকে শুভরাত্রি। আসলে খুবই একটি স্বাধীনতার মাস। আমরা আমাদের 50 বছর উদযাপন করতে যাচ্ছি এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী, দুইটা খুব ইম্পর্টেন্ট জিনিস আমাদের সামনে। বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী তো শেষ পর্যায়ে, আপনার এই যে আমরা কিন্তু বাংলাদেশের যে আমরা লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রি থেকে আমরা ডেভেলপমেন্ট কান্ট্রিতে আমরা এন্টার করলাম। তো এটা আসলে আমরা বাঙালি জাতি হিসাবে, বাংলাদেশের একজন নাগরিক হিসাবে আমরা গর্বিত। এটা আমাদের জন্য, আমাদের জিডিপি গ্রোথ যেটা আমরা সবসময় কিন্তু 5 এর উপরে ছিলাম এবং সামটাইম কিন্তু আমরা 7-এও ছিলাম। 7 আমরা আপস এন্ড ডাউন এর মধ্যে। এই কারণেই কিন্তু আমাদের আজকে আমরা কিন্তু উন্নয়নশীল দেশ হিসেবে আমরা এন্টার করলাম। এটা এই জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই যে আমাদের দেশ কিন্তু এগিয়ে যাচ্ছে। দেশের এই অগ্রগতি এবং দেশের যে উন্নতি, এটা কিন্তু এই সরকারের একটি, মাননীয় প্রধানমন্ত্রীর এটা ক্রেডিট, এবং মাননীয় প্রধানমন্ত্রী সবকিছুকে ম্যানেজ করে, বিশেষ করে এই করোনাকালীন সময়ে আপনার সমস্ত বিশ্ববাসী যখন এই ব্রিটেনের মতো দেশ, ইতালির মতো দেশ, ইউরোপের বিভিন্ন দেশের যারা রাষ্ট্রপ্রধান আছেন বা রাষ্ট্রের শক্তিশালী রাষ্ট্র, তাদের রিসোর্স বেশি, তার ইকোনমিক গ্রোথ সবকিছু মিলে তারাও কিন্তু হিমশিম কাটছেন। কিন্তু আন্ডার দি লিডারশিপ অফ হার এক্সেলেন্সি শেখ হাসিনা বাংলাদেশ ম্যানেজ ওয়েল। তো আমি এই জন্য এই বাংলাদেশের অভ্যুদয়ের 50 বছর পূর্তিতে আমি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মহান মুক্তিযুদ্ধে 30 লক্ষ মানুষ, 3 লক্ষ মা-বোন, যাদের ইজ্জতের সবরমের বিনিময়ে আমরা একটি লাল সবুজের পতাকা, একটি বাংলাদেশ পেয়েছিলাম। সেই বাংলাদেশ, যে বাংলাদেশের স্বপ্ন জাতির জনক বঙ্গবন্ধু দেখিয়েছিলেন যে এই দেশ একদিন অর্থনৈতিকভাবে বিশ্বে মালয়েশিয়া, সিঙ্গাপুর, জাপানকে ছাড়িয়ে যাবে। এই স্বপ্ন কিন্তু বাস্তবায়ন হচ্ছে ওনার সুযোগ্য কন্যা, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মানুষ কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আজকে কিন্তু ইকোনমিক্যালি বাংলাদেশ কিন্তু আমরা কিন্তু বিশ্বের অনেক দেশ থেকেই আমরা ছাড়িয়ে যাচ্ছি। আমাদের পার্শ্ববর্তী দেশকেও আমরা কিন্তু চ্যালেঞ্জে দিকে যাচ্ছি। আর একটু যুক্ত করি, প্রধানমন্ত্রী এই কথাও বলেছেন যে আসলে এটা, এই উন্নতিটা সব সামগ্রিকভাবে সকলের অবদান রয়েছে। আপনি যদি বলেন একটু। না, আমি একটা কথা বলি যে মাননীয় প্রধানমন্ত্রী তো সমস্ত 18 কোটি মানুষকে নিয়ে কিন্তু এই দেশ তো আমাদের সবার। এখানে সব রাজনৈতিক দল এখানে অবশ্যই ক্রেডিট থাকবে, কারণ আমরা এদেশের মানুষ না, এদেশের নাগরিক তো আমরা। এই জন্য এদেশের 18 কোটি মানুষই তো আমরা গর্বিত, কারণ আমাদের প্রধানমন্ত্রী যে আজকে দেশকে এগিয়ে নেওয়ার জন্য যে উনি দিনরাত পরিশ্রম করছেন, তার সরকার পরিশ্রম করছে। আমি মনে করি এখানে শরীফুজ্জামান তপন সাহেব উনিও ধন্যবাদ জানাবেন। ধন্যবাদ আনোয়ার ভাই। আমি আপনার প্রথম উপলব্ধিটা পেয়েছি, আপনি অবশ্যই ধন্যবাদ জানাচ্ছেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা বিশাল অর্জন করতে যাচ্ছি। পাশাপাশি এইটাও আপনার কাছে প্রশ্ন রেখে আমি পরবর্তীতে আপনাকে আবারও সুযোগ দিব। প্রশ্ন থাকবে যে এত যদি অর্থনীতিভাবে উন্নতি হয়, তাহলে মানবিকভাবে যেটা বলছি, মানুষের যে মৌলিক অধিকারগুলোর তো অবশ্যই এক ধরনের উন্নয়ন দরকার। সেক্ষেত্রে অবশ্য বাক স্বাধীনতার একটা বিষয় চলে আসে এবং গণমাধ্যমের ভূমিকা আছে সে বাক স্বাধীনতায়। ডিজিটাল নিরাপত্তার আইনে একজন ভদ্রলোক নিহত হয়েছেন, নিহত বলা যাবে, আমি বলতে পারি যে মৃত্যু ঘটেছে কারাগারে। সে বিষয়টা নিয়ে আসলে আপনার কাছে জানতে চাইবো, আপনি এই বিষয়টা কিভাবে দেখেন সেটা হচ্ছে জানার ইচ্ছা করব। নিরাপত্তা দায়িত্বে তো বর্তমান সরকারই রয়েছে। আমি আপনাকে প্রশ্ন রাখছি, এটা রেখে আপনার কাছে পরবর্তীতে ফিরে আসবো। আমি একটু আমাদের বিএনপির যে তপন ভাই রয়েছেন, বিএনপি তপন ভাইয়ের কাছে ছোট্ট করে জানতে চাইবো যে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের যে অগ্রযাত্রাটা আপনি কিভাবে দেখেন, ছোট্ট করে যদি আপনার মতামতটা শুনতে চাই। প্রথমে অর্থনীতির প্রবৃদ্ধি যেটা, সেই বা যে গ্রোথ যেটা জাতীয়ভাবে, জি, সেটা আজকে বিভিন্ন কারণ রয়েছে পিছনে। বিশেষ করে ফরেন কারেন্সি যেভাবে এখন দেশে যাচ্ছে, আমাদের এখন সর্বোচ্চ সংখ্যক প্রবাসীরা রেমিটেন্স, বিশেষ করে আমাদের সফল অর্থমন্ত্রী জনাব সাইফুর রহমান সাহেবের সর্বপ্রথম লিগ্যাল চ্যানেলে রেমিটেন্সের প্রবাহটা বৃদ্ধি করার সুযোগ করে দিয়েছিলেন, এবং এই কারণেই আজকের যে অর্থনীতি যেখানে দাঁড়িয়ে আছে, এবং
এটা অস্বীকার করার উপায় নাই যে বাংলাদেশিরা পৃথিবীর যে প্রান্তেই ছড়িয়ে ছিটিয়ে আছেন, তাদের অক্লান্ত পরিশ্রম, মানুষের আপনার এই যে গার্মেন্ট সেক্টরের আয় উন্নতি, এগুলির একটা ফলাফল হচ্ছে এই গ্রোথ ইয়েটা। কিন্তু এর পাশাপাশি যদি আপনি এই উন্নয়নের সঙ্গে যদি বা এই আর্থিক সচলাবস্থার সঙ্গে যদি দুর্নীতির মাপকাঠিতে যান, তাহলে দেখবেন সুনামি সম দুর্নীতি হচ্ছে দেশে। শত শত হাজার হাজার কোটি টাকা বের হয়ে আসছে। আপনার এটা যেন উন্নয়নের মহাসড়কে না, দুর্নীতির মহাসড়কে প্রতিনিয়ত আবাহন হচ্ছে। এবং সবচেয়ে দুঃখজনক জিনিস হলো, স্বাধীনতার 50 বছর পরও স্বাধীনতার যে মূল চেতনা, মানুষের গণতান্ত্রিক অধিকার, ভোটের অধিকার, কথা বলার অধিকার, বাক ব্যক্তি স্বাধীনতা, একজন মানুষ একটি কার্টুন আকার অপরাধে জেলে যেতে হয়, একটি ফেসবুকে একটি কমেন্ট করার জন্য জেলে যেতে হয়। আমরা এই যে আজকে আমি আসলে আমার ভয় লাগে, আমি আজকে 3 বছর পরে এনটিভিতে এসেছি। আনোয়ার সাহেব এখানে আসেন, উনি অনেক প্রভাবশালী নেতা, কিন্তু আসলে আমার এখন ভয় লাগে। কারণ আমার তপন ভাই, তপন ভাই, আমি এই যে প্রতিবন্ধকতা, কথা বলার যে মানে আজকেও আমাদেরকে ডিকটেট করা হয় বিভিন্ন সময়, বিভিন্ন টকশোর অফিসিয়ালি আনঅফিসিয়ালি যখন আমাদেরকে আমন্ত্রণ জানানো হয়, বলা হয় ভাই এই কথাগুলি বলতে পারবেন না, এই কথাগুলি, এই যে সিস্টেমটা, এই সিস্টেমটা কোনোভাবেই একটা উন্নয়নশীল দেশের পরিচয় বহন করে না। অর্থনীতির সূচক ছাড়িয়েও যে কথাগুলি বলা দরকার, বাংলাদেশের পরিবেশ যদি দেখেন, বিশ্বের যদি সবচেয়ে বসবাসযোগ্য যে শহর, সেই শহরের তালিকায় প্রথম দিকে ঢাকা শহরের নাম আপনি দেখবেন। সবচেয়ে সীসাযুক্ত বাতাস হলো ঢাকার। শরীফুজ্জামান চৌধুরী, তপন ভাই, আপনি একটু থামাচ্ছি। আসলে এই প্রসঙ্গগুলো আমরা নিয়ে আসবো, তবে একটু প্রথম দিকে কথাগুলো জেনে আপনার সাথে অবশ্যই ডিজিটাল নিরাপত্তা নিয়ে কথা বলার চেষ্টা করব। আমি একটু আমার স্টুডিওতে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন, আমি আসবো আপনার কাছে, আসবো জি, আসবো। আমরা একটু শফিকুল ইসলাম জুয়েল, আপনার কাছে সরাসরি আসলে জানতে চাই, আপনি নিশ্চয়ই গণমাধ্যমের সাথে যুক্ত, এই কারণেই আপনার কাছ থেকে আসলে বিশেষভাবে জানার চেষ্টা করব ডিজিটাল নিরাপত্তা আইন কি আসলে এবং কার স্বার্থে এটা করা হয়েছে। যতটুকু জানি, যদিও ডিজিটাল নিরাপত্তা আইন আওয়ামী লীগ সরকার, তার আগে তো তথ্য প্রযুক্তি আইন ছিল, সেই জায়গা থেকে ধরে যদি আপনি আমাকে একটু বলেন। আচ্ছা, প্রথমে বলি ডিজিটাল নিরাপত্তা আইনটা এরকম যে ডিজিটাল ডিভাইস, দ্যাট মিনস ফোন, কম্পিউটার, এই ধরনের যে ডিভাইসগুলো আছে যা ব্যবহার করে যদি কখনো কারো বিরুদ্ধে মিথ্যা, গুজব কিংবা মানহানিকর কোনো ধরনের তথ্য প্রদান করা হয় এবং সেটি যদি আইন শৃঙ্খলা রক্ষা পরিস্থিতির কোনো রকমের ব্যতিক্রম ঘটে, তখনই একে আইনের আওতায় আনা হয় এবং এই আইনের আওতায় আসবে তারাই যারা এই ধরনের ডিভাইস ব্যবহার করে আপনার গুজব বা মানহানিকর তথ্য দিবে। এটাই আসলে ঘৃণা সৃষ্টি করা, বিদ্বেষ সৃষ্টি করা, জাতিগত বিদ্বেষ তৈরি করা, বিশেষ করে ধর্মের কারণে হতো বা গুজব, মানে সব ধরনের বিভ্রান্তিকর তথ্য যারা প্রকাশ করবে তারাই এই ডিজিটাল আইনের আওতায় আসবে। আর ডিজিটাল আইনের মূল লক্ষ্যই হলো এই ধরনের ডিভাইস যারা ব্যবহার করবে তাদের, প্রথমত। দ্বিতীয়ত হলো যে এই আইন নিয়ে অনেক কথা আছে। আপনি যেটা বলছেন যে কাকে ব্যবহার করা হচ্ছে, কিভাবে ব্যবহার করা হচ্ছে, আসলে যদি বলেন ডিজিটাল আইনটা কারা করলো, কোন সরকার? আচ্ছা, 2006 সালে এটা প্রথম হয়, যার নাম ছিল তথ্য প্রযুক্তি যোগাযোগ আইন। আচ্ছা, এইটা শুরু করেছিল বিএনপি সরকার। সেই সময় 57 ধারা নামে একটা ধারা করেছিল, যেটা নিয়ে ব্যাপক আলোচনা ছিল, সোচ্চার ছিল। তারপরে এই আইনটা সরকারও পরিবর্তন হয়ে গেছে, তারপরে ধারাটার একটা মানে পরিবর্তন কিছুটা হয়েছে। কিন্তু ধারাটা কবে পরিবর্তন হলো? এটা আসলে পরিবর্তন ওইভাবে হয়নি। 2014 সালে বেসিক্যালি ডিজিটাল আইন ওই 57 ধারাকে যুক্ত করা হয় বিভিন্ন ধারার মাধ্যমে। 57 বাতিল করা হয়, কিন্তু কয়েকটি ধারায়, 4টি ধারায় একেবারে স্পেসিফিকলি এই ধারার যে উপধারাগুলো ছিল সবগুলো সেখানে ঢুকিয়ে দেওয়া হয়। সেটা হলো ডিজিটাল নিরাপত্তা বিল, যেটা 2018 সালের 19 সেপ্টেম্বর যেটা পাস হয়েছে বলা হচ্ছে। এই 57 ধারা ছিল না, কিন্তু বিভক্ত করা হয়েছে 4টি ধারাকে। 57 ধারায় জামিনযোগ্য অপরাধ ছিল, কিন্তু এই ধারাতে মানে এখন ডিজিটাল আইনে কিন্তু জামিন পাওয়া যায়।
জামিন পাওয়া যায়, কিন্তু কতটা এটা আসলে কার্যকর? ডিপেন্ড করে যে আসলে আমরা যদি বলি বিচারহীনতার একটা সংস্কৃতি বাংলাদেশে আসলে রয়ে গেছে, যার কারণে 6 বার কিন্তু এই মোস্তাক যে মারা গেল 6 বার কিন্তু জামিন আবেদন করেছে। এমন কিছু আহামরি কিছু করে বসেনি যার কারণে তাকে 6 বার জামিন আবেদন করার পরেও তাকে মানে রাখা বাদ দেওয়া যাবে না বা জামিন দেওয়া যাবে না। এই জন্য কিন্তু আপনি দেখেছেন যে 13টা দেশের প্রধানরা 13 দেশের যে রাষ্ট্রদূত যারা রয়েছেন তারা কিন্তু একটা লিখিত বিবৃতি দিয়েছে। পাশাপাশি এই যে ছাত্র জনতা যারা এখন আন্দোলন করছে তারা মূলত এটাই বলতে চেয়েছে, ইনি আহামরি আসলে যদি বলতে যায় ওনার ব্যক্তি পরিচয়, উনি কিন্তু আওয়ামী লীগের বা বাম মাইন্ডেরই কিন্তু লেখক ছিল। আপনি জেনে থাকবেন কুমির চাষের ডায়েরি যার লেখা, তার একটা বই ছিল। পাশাপাশি মাইকেল কুমির ঠাকুর নামে তিনি একটা ফেসবুক চালাতেন, যেখানে তিনি আহামরি যে সরকারের সমালোচনা করে সবকিছু করতেন তা না, তার কিন্তু অবস্থান ছিল সবসময় একেবারে মানে আমি যদি বলি যে সেই সময় শাহবাগে যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনের নেতৃত্বের মধ্যেও ছিল তারা। সেক্ষেত্রে কিন্তু সে কিন্তু একেবারে যে নেগেটিভ মাইন্ডেড ছিল তা কিন্তু না। কিন্তু এই যে 6 বার তাকে জামিন দেওয়া হয়নি বা শেষ অবধি তার মৃত্যু, আসলে বিষয়গুলো অনেক প্রশ্ন জন্ম দিয়েছে। সেই প্রশ্নগুলো নিয়ে আপনাকে চাইবো, দুইটা কলার নিয়ে নিয়ে আমাদের বিরতির সময় হলো। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, কে আছেন আপনার পরিচয় দিয়ে মতামত দিতে পারেন। আসসালামু আলাইকুম দর্শক। হ্যালো, জি আসসালামু আলাইকুম, আপনি আমাকে আপনার পরিচয় দিতে পারেন, তারপরে আপনার মতামত দিন। আমাকে শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম দর্শক, শুনছি। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আমার নাম মোহাম্মদ। জি, আমি ফোন করলাম আজকে যে 71 পাকিস্তানিরা আমাদেরকে অনেক মেরেছে, অনেক নির্যাতন করেছে, ঠিক আছে। আজকে গতকালকে এখনো বাঙালিরা কিন্তু এখনো মার খাচ্ছে। পুলিশ এইভাবে নির্যাতন করতেছে অস্ত্রবিহীন পাবলিককে, এটা কিন্তু মনে হয় না আমাদের দেশ এখনো স্বাধীন হয়েছে। কারণ পুলিশের কাছে অস্ত্র আছে, এদের কাছে অস্ত্র নাই, মিছিল মিটিং কিছু করতে পারতেছে না দেশে। তো এটা কি ডিজিটাল যে আইনটা করছে ওটা কি বলা আছে যে কোনো মিটিং মিছিল আপনারা করতে পারবেন না? আমি আওয়ামী লীগের নেতাদের কাছে ওইটা একটু জবাব চাই। ধন্যবাদ দর্শক, আপনার প্রশ্ন পেয়েছি, আমরা উত্তরে আশা করছি। পরবর্তী দর্শক, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক। প্রিয় দর্শক, আপনি টেলিভিশনের সাউন্ড কমিয়ে কথা বলুন। হ্যালো হ্যালো, আপনার শুনছি পাচ্ছি দর্শক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন আপনার মতামত দিন, পরিচয়। আসসালামু আলাইকুম ব্রাদার। ওয়ালাইকুম আসসালাম। Okay, no problem. I'm calling from Bo. Fine. I would like to tell you something. বাংলাদেশে বহুত উন্নত হচ্ছে ভাই। জি। আজকের ইউনিয়নের ঠেলায় জগন্নাথপুর রাস্তায় একটা ব্রিজ 15 কোটি টাকার একটা ব্রিজ বসে গেছে। ওটা একটু বলবেন আপনারা। থ্যাংক ইউ। ধন্যবাদ দর্শক, ধন্যবাদ। আপনার জগন্নাথপুরের কথা বলেছেন, জগন্নাথপুর ব্রিজ বসে গেছে। পরবর্তী দর্শক, আসসালামু আলাইকুম। আমরা একটু দুটো প্রশ্ন এসেছে, আমরা একটু নিয়ে নিই উত্তরটা। আনোয়ার ভাই, আপনি যদি প্রশ্ন দুটো অ্যাড্রেস করেন, বাংলাদেশে কি আসলে যে প্রশ্নটা রয়েছে, প্রথমত যে স্বাধীনতা নেই, আমরা 71-এর মতোই পরাধীন। পরে দিব, পরে আপনি। ওকে, ঠিক আছে। আপনি আনোয়ার ভাই, আপনি যদি আনমিউট করে কথা বলেন। তখন ভাই বলুন। আমাকে শুনতে পাচ্ছেন? জি জি, বলুন তো। বাংলাদেশে আপনি বলতে চাচ্ছেন স্বাধীনতা নাই? আমার দর্শক বলতেছেন, মোহাম্মদ নামে এক ভদ্রলোক ফোন করেছেন যে বাংলাদেশ স্বাধীনতা হয়েছে 71 সালে, পুলিশ এর দ্বারা অস্ত্র দিয়ে তাদেরকে মেরেছে, আজকে জনগণের হাতে অস্ত্র নেই। উনি খুব সম্ভব আমার সম্মানিত কলা গতকালকে যে শাহবাগ মানে প্রেস ক্লাবের সামনে, সরি জাতীয় প্রেস ক্লাব, তো আমি এখানে একজন সাংবাদিক বন্ধু আছেন, সিনিয়র সাংবাদিক, মানব কণ্ঠের কালে কণ্ঠের সাংবাদিক, আপনিও আছেন, আমাদের তপন সাহেব আছেন, এবং সবাই কিন্তু মিডিয়াতে দেখেছেন কি হয়েছে। বিএনপির একটি নির্ধারিত অনির্ধারিত পারমিশন, সেখানে একটি সভা ওনারা করতে চাচ্ছিলেন, পুলিশ ওনাদেরকে সেখানে ভদ্রভাবে বলেছিল যে আপনারা যেহেতু কোনো পারমিশন নাই, সেখানে আপনি রাস্তা বন্ধ করে আপনারা সমাবেশ করতে পারবেন না, যে কারণে পুলিশের উপর গুলি করেছেন। পুলিশের একজন আহত হয়েছে গুলিতে। পুলিশের উপর কিভাবে ওপেনলি আমরা দেখেছি যে পুলিশকে কিভাবে বাঁশ দিয়ে পিটাচ্ছে, লাঠি দিয়ে পিটাচ্ছে।
পরবর্তীতে আপনারা দেখেছেন এখন বিষয়টা হলো আইন শৃঙ্খলা বাহিনী যারা, তারা অবশ্যই যানবাহনের নিরাপত্তা, সরকার তাদেরকে এই আইন প্রয়োগ করার জন্য আইন সংস্থা আইন শৃঙ্খলা বাহিনীকে যে দায়িত্ব দিয়েছে, তারা অবশ্যই এটা ব্যর্থ তারা ঘটাবেন না। ধন্যবাদ। আমি এগুলো যত্নবান হতে হবে। তবে আরেকটা প্রশ্ন আনোয়ার ভাই, আমি পেয়েছি পুলিশ তার দায়িত্ব পালন করেছে, কোটি টাকা দিয়ে জগন্নাথপুরে যে ব্রিজটা বানিয়েছে সেটা ভেঙে পড়েছে, এটা কি অর্থনৈতিক উন্নয়নে? না, ব্রিজটা হ্যাঁ, এটা তো অবশ্যই, এটা তো ব্রিজ বানিয়েছে, ভেঙে পড়েছে, এটা অবশ্যই এটা অ্যাড্রেস করা দরকার। এটা অত্যন্ত দুঃখজনক আমি মনে করি যে এই ধরনের কাজে যারা কন্ট্রাক্টর বা ইঞ্জিনিয়াররা জড়িত, তাদের অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত বলে আমি মনে করি। কারণ এটা তো সরকারের উন্নয়নমূলক যে কাজ, এগুলা আমাদের দেশের কাজ, দেশের মানুষের কাজ। এর জন্য আমরা যারা লোকাল, যারা নেতৃস্থানীয় ব্যক্তি আছেন, নির্বাচিত প্রতিনিধি আছেন, সাংবাদিক বন্ধুরা আছেন, তাদেরকে অবশ্যই অ্যাড্রেস করতে হবে। এটার জন্য তো সরকার অবশ্যই একটা বিহিত ব্যবস্থা নিবে। সরকার কিন্তু এই যারা এখন বিভিন্ন এরকম দুর্নীতির সাথে জড়িত, তাদের কাউকে কিন্তু ছাড় দিচ্ছে না। ধন্যবাদ আনোয়ার ভাই, আমি পেয়ে গেছি। তপন ভাই, একটু 30 সেকেন্ডের মধ্যে আপনি যা বলার চেষ্টা করেছিলেন। আমি বলতে চাই যে ডিজিটাল আইন নিয়ে যেটা সাংবাদিক ভাই উল্লেখ করেছেন, এখানে আসলে অজামিনযোগ্য এবং ধারাগুলি হচ্ছে 17, 19, 21, 22, 23, 24, 26, 27, 28, 30, 31, 32, 33 ও 34 এই অপরাধ সমূহ আমলযোগ্য ও অজামিনযোগ্য। শুধু তাই নয়, কোন পুলিশ অফিসার যদি মনে করেন যে কোনো ব্যক্তি তথ্য উপাত্ত অপসারণ বা ব্লক করিবার প্রতিমনে হয় যে ডিজিটাল মাধ্যমে প্রকাশিত বা প্রচারিত কোনো তথ্য উপাত্ত দেশের বা উহার কোনো অংশের সংহতি তদন্ত ছাড়াই গ্রেফতার করতে পারবে। হ্যাঁ, গ্রেফতার করতে পারবে। কিন্তু এখন বিষয়টা হলো, আমি আজকে আওয়ামী লীগের এই যে ব্রিজ তপন ভাই, আমি একটু বিরতি যাওয়ার সময় হচ্ছে, বিরতির পর অবশ্যই আপনার কাছে আসবো। তপন ভাই, আপনার কাছে বিরতির পর অবশ্যই আসবো। আজকে আইনমন্ত্রী বলার চেষ্টা করেছেন পুলিশের হেফাজতে গ্রেফতার করা ঠিক না। আমরা একটা বিরতি যাবো, আপনারা অংশ নেবেন। ইতিমধ্যেই আপনি এরা জেনে থাকবেন যে আমাদের বাংলাদেশের আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন যে পুলিশি হেফাজতে গ্রেফতার করতে পারবে না এবং মামলা করা যাবে না তদন্ত ছাড়া, এরকম একটা আইনের সংশোধন আনার চেষ্টা করেছে। বিকজ এই ডিজিটাল আইনের অপপ্রয়োগ বন্ধে পরিবর্তনের জন্য, তার মানে সরকার এক ধরনের স্বীকার করে নিচ্ছে যে ডিজিটাল আইনে এক ধরনের পরিবর্তন দরকার বা এটার একটা অপব্যবহার হচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, প্রধানমন্ত্রী গতকালকে যে সংবাদ সম্মেলন করেছেন সেখানে বলেছেন যে যারা সমালোচনা করছেন ডিজিটাল নিরাপত্তা আইনের, তারা আসলে বাস্তব অবস্থা উপলব্ধি করতে পারেন না। আপনারা কি বাস্তব অবস্থা উপলব্ধি করতে পারেন জনগণ? তাহলে অবশ্যই আপনি স্ক্রিনে দেখানো যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটিতে যুক্ত হয়ে মতামত দিতে পারেন। আমরা সরাসরি একটু যুক্ত হতে চাইবো আমাদের বিএনপি সিনিয়র মেম্বার এক্সিকিউটিভ কমিটির শরীফুজ্জামান চৌধুরী। তপন ভাই, আপনাকেও প্রশ্ন করি, আপনি কি মনে করেন আপনারা আসলে বাস্তব অবস্থাটা বুঝতে পারেন না ডিজিটাল আইনের? না, এই কথাটা ঠিক না। উনার প্রেস কনফারেন্সটি আমি দেখিনি, বাট আপনার মাধ্যমে যেটা জানলাম, উনি যদি সেটা বলে থাকেন তাহলে অবশ্যই আমি দ্বিমত করব, এবং দ্বিমত করার কারণও আছে। আমি তাহলে আপনি যদি শুনেন তাহলে দুটো কথা বলে নিই। প্রধানমন্ত্রী এটা বলেছেন যে কারো মৃত্যু কাম্য নয়, সেটাকে কেন্দ্র কারো মৃত্যু কাম্য নয়। আমি শেষ করে প্রধানমন্ত্রী যা বলেছেন তপন ভাই, আপনাদের আশেপাশে যেমন দেখেন, এই যে ভদ্রলোক যিনি কার্টুনের একটি ইয়েতে লিখেছিলেন যে ব্যাংক লুটপাতের দ্বারা চৌধুরী নাফিস শারাফাত, শুধু এই কথাটি লিখার অপরাধে উনি 9 মাস 21 দিন কারাগারে ছিলেন। ওনাকে জামিন দেওয়া হয় নাই, রিমান্ডে নিয়ে গিয়ে টর্চার করা হয়েছে। এখন প্রশ্ন হলো, এই চৌধুরী নাফিস শারাফাত কে? এই চৌধুরী নাফিস শারাফাত সম্পর্কে আমি যেটুকু তথ্য জেনেছি, ওনার বাড়ি হলো গোপালগঞ্জ এবং প্রধানমন্ত্রীর অত্যন্ত ঘনিষ্ঠ কাছের মানুষ এই চৌধুরী নাফিস শারাফাত। ওনার অনেকগুলি বিষয় বলতে হয়। যেমন আমরা বাস্তবতা এবং প্রধানমন্ত্রীর কথার মধ্যে যোজন ফারাক রয়েছে। যেমন এই শুধুমাত্র প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ হওয়ার কারণে ওনার বিরুদ্ধে দুটি কথা লিখার অপরাধে একজন মানুষকে রিমান্ডে নিয়ে পঙ্গু করে ফেলা হয়েছিল। ওনার কান ফেটে রক্ত ঝরেছিল, পায়ে গ্যাংগ্রিন হয়ে গিয়েছিল, চিকিৎসাটাও করানো হয় নাই। রাষ্ট্রীয়
রাষ্ট্রীয় কাঠামো যখন এভাবে এই নিরাপত্তা আইনের অপপ্রয়োগে একজন জলজন্ত মানুষ মরে যাবে, তখন প্রশ্ন উঠবে। এবং সেই প্রশ্নটা কিভাবে দেখেন, শুধু তাই নয়, এই চৌধুরী সারাফাত কতটা ক্ষমতাশালী মানুষ দেখেন। বর্তমানে যে অর্থনৈতিক বাংলাদেশের ব্যাংকিং সেক্টর যেভাবে দলীয় হয়ে যাচ্ছে, হাজার হাজার কোটি টাকা লোন করে পাবলিক সেক্টরের ব্যাংকগুলি, এই আপনি দেখবেন ইকুইটির টাকাও সরিয়ে ফেলা হচ্ছে। এই অবস্থায় এই চৌধুরী নাফিস সারাফাতের স্ত্রীকে আরেকটি ব্যাংকের অনুমোদন দেওয়া হয়েছে। আগের যে ফার্মার্স ব্যাংক, সেই ব্যাংক না, নতুন আরেকটি ব্যাংকের অনুমোদন দেওয়া হয়েছে ওনার স্ত্রীর নামে। এই হলো বাস্তব অবস্থা। এখন আপনি এই ক্ষমতাসীন যারা, যেমন কিছুদিন আগে আমরা ফেসবুকে দেখলাম উই আর অল প্রাইম মিনিস্টার ম্যানস, এটা সবাই ওইটা অল উই আর প্রাইম মিনিস্টার ম্যানস। তো এই প্রাইম মিনিস্টার ম্যানসের যারা কৌটা আছে, এরপরে শেখ পরিবারের অন্যান্য জয় সাহেবের কৌটা আছে, এবার কৌটায় ভাগ হতে হতে এই দেশটাকে ওনারা একটা মানে পৈতৃক সম্পত্তিতে রূপান্তরিত করেছেন। আপনি ইংল্যান্ডের প্রশ্ন করতে পারবেন? তখন ভাই আপনি বলেছেন, একটা প্রশ্ন তো করি নাকি? জি জি। তো বাংলাদেশের সবাই যদি ওই কোটাতে চলে যায় তাহলে সমস্যা কথা, সবাই তো একটা দেশই ধারণ করতেছে। না না, ওইটাই ওনারা চাচ্ছে যে পরিবারের কোনো ভিন্ন মত থাকবে না, ওনারা যা বলবে সেটাই মেনে নিতে হবে। এটাই বাদশাহ। তপন ভাই, প্রশ্নটা সেখানে না, আপনার মতে কত পার্সেন্ট ওই পক্ষের লোক? কত পার্সেন্ট? আপনি রাতের বুটে যদি সরকার নির্বাচিত হয় তাহলে আপনি কাউন্ট করবেন কিভাবে কত পার্সেন্ট? আসেন একটি স্পেসিফিক। তপন ভাই, আপনার ধারণায় কত পার্সেন্ট লোক ওই কোটায়? আমি মনে করি না ওনাদের 30% বেশি সমর্থন আছে। 70% জনগণ কি এইটার বিপক্ষে কিছু করতে পারলো না? তারা কোথায়? আপনি জনগণকে যেভাবে দমিয়ে রাখা হচ্ছে, আপনি কয় লক্ষ মামলা দায়ের করছেন আমাদের বিরুদ্ধে? 1 কোটির উপরে দেখবেন আমাদের দলীয় নেতা কর্মীর উপরে মামলা রয়েছে। আপনাদের বলতে কি এক একজনের 200-250 মামলা আমি জানি। আমার এলাকায় 370 জন মানুষ জেল খেটেছে। তপন ভাই, প্রশ্নটা আপনাদের বলতে কি শুধু বিএনপি বলছেন? আজকেও তো আমরা দেখেছি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করার জন্য কর্মসূচি দেখলাম না। আপনি বলেন এটা কি পুলিশের রাষ্ট্র? আমি ওই যে আনোয়ার সাহেব একটু আগে বললেন যে অনুমোদন ছিল না, আমাকে সভা করতে হলে অনুমোদন নিতে হবে কেন? আমি যদি শান্তিপূর্ণ সভা করি আমাকে অনুমতি নিতে হবে কেন? আমাকে যখন পুলিশ গুলি করে, পুলিশের গুলিতে পুলিশ আহত হয়েছে, বলা হচ্ছে যে আমাদের দলের নেতা কর্মীরা নাকি পুলিশকে আক্রমণ করেছে। ধন্যবাদ তপন ভাই, আমি আপনাকে ছবি দেখাতে পারবো এখানে, আপনাকে ছবি দেখাতে পারবো। আমি তপন ভাই, পুলিশ বোর্ড দিয়ে চেপে ধরেছে, এরকম নৃশংসতা পাকিস্তান আমলেও ছিল না। ধন্যবাদ তপন ভাই, আপনার কাছে ফিরে আসছি। আমি একজন দর্শক নিব, তারপর আনোয়ার ভাইকে যাব। প্রিয় দর্শক কে আছেন? আসসালামু আলাইকুম, আপনি আপনার পরিচয় দিয়ে মতামত দিন। আমরা দর্শককে হারিয়ে ফেলেছি। পরবর্তী দর্শক, আসসালামু আলাইকুম। জি বলুন। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? জি বলুন। আপনি ভালো আছি, আপনি কেমন আছেন? ভাই ভালো আছি ভাই। ভাই তখন ভাই বড় মাত্রা ভাই কাইনের বিএপিও ভাই ওয়াটার লিলি ভাই যেটা করলা ভাই বাড়ি আছে আর টেবিল ভাঙি গিলা। জি, ব্যক্তিগতভাবে না বলে কি আপনি আপনার মতামত দিতে পারেন? ভাই এগুলা মনে আছে না ভাই দল পাইতে হইলে ভাই তখন ভাই বহু চেষ্টা করছে। দর্শক আপনার মতামতটা কি? দর্শক, ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে আপনার মতামতটা কি? ডিজিটালের ভাই ঠিক আছে ভাই, এটা থাকার দরকার, বুঝলি? জি, এবং মানুষকে কি গ্রেফতার করা দরকার বিনা বিচারে? না বিনা তদন্তে গ্রেফতার করা দরকার না। গ্রেফতার পাইবে তো তাই তো আমি মুক্তি পাইবা। ধন্যবাদ দর্শক, আপনাকে পেয়েছি। আমরা একটু আলোচনায় ফিরবো। আলোচনা একটু যুক্ত করে নিতে চাই আনোয়ারুজ্জামান চৌধুরী। আনোয়ার ভাই, শুনছিলেন নিশ্চয়ই তপন ভাইয়ের কথাগুলো, আপনি নিশ্চয়ই কিছু উত্তর দেওয়ার চেষ্টা করবেন। যেমন স্পেসিফিকলি একটা বিষয় আপনাকে বলে কি, উনি একজনের নাম উল্লেখ করে বলেছিলেন, সে বিষয়ে যদি আপনি একটু কোনো কথা বলতে চান। আসলে কি একটা গোষ্ঠী কেন্দ্রিক ভাবে রাষ্ট্র চলছে? আনমিউট করে কথা বলবেন আনো ভাই। কিন্তু উনি কিন্তু কোনো মানে প্রমাণ ছাড়াই কথা বলছেন। এই কারণেই কিন্তু শুনেন, এখানে যেহেতু আমরা লন্ডনে বসে আমরা কথা বলছি, বিষয়টা হলো যে
আপনাকে প্রত্যেকটি কথা বলার আগে আপনাকে এটার প্রমাণ দিতে হবে, এবং এইটা দায়িত্বশীল পর্যায়ে থেকে যখন আমরা কথা বলবো, এবং বিশেষ করে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সম্পর্কে কথা বললে অবশ্যই এগুলো মার্জিত হতে হবে, প্রুভেন হতে হবে। তো এগুলা ভিত্তিহীন কথা, বিরোধী দলে থাকলে অনেক কথাই বলা যায় যে হ্যাঁ আমরা যেহেতু সরকারি দল, মাননীয় প্রধানমন্ত্রী এই দেশের 18 কোটি মানুষের সুরক্ষার জন্য, দেশের মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য, অর্থনৈতিক ভাবে যাতে আজকে দেখেন আমরা কিন্তু লিস্ট ডেভেলপিং কান্ট্রি থেকে আমরা ডেভেলপিং কান্ট্রিতে আমরা এন্টার করেছি, এটা কিন্তু সরকারের একটা সাকসেস। এই জন্য যাদের যারা এটা চান না তারাই কিন্তু এই সমালোচনা করে যে দুর্নীতি অমুক্ত, এগুলা আমরা অনেকটা ইগনোর করি, কারণ সরকারে যখন আপনি থাকবেন তো কিছু লোকজন তো সমালোচনা করবে। তো আমার কতগুলো বেসলেস জিনিস যদি আপনি বলেন যে ডিজিটাল নিরাপত্তা আইনের কথাটা কেন আসছে, একজন সাংবাদিক বন্ধু আছেন, উনি অত্যন্ত একজন সিনিয়র সাংবাদিক, তো আমি এই কথাটা বলতে চাই যে আপনার যা ইচ্ছা আপনার মনে হইলো যে ইলেকট্রনিক মিডিয়াতে বলেন আর প্রিন্ট মিডিয়া বলেন আর আপনার মোবাইল ফোনে অনলাইন পত্রিকাতে আপনার যা ইচ্ছা তাই ইয়ে করলেন, এখন আপনাকে একটি রাষ্ট্র চালাতে হলে এবং একটি রাষ্ট্রের মধ্যে আপনাকে যখন আপনার গণতান্ত্রিক অধিকার আছে, আপনি সমালোচনা করতেই পারেন এবার সহনশীল ভাবে, আপনি সুশৃঙ্খল ভাবে, এবং আপনি যদি আপনার প্রুফ নিয়ে আপনি কথা বলতে পারেন, অবশ্যই কথা বলতে পারেন। আমি একটু ছোট্ট প্রশ্ন করি, যেমন প্রধানমন্ত্রী বলার চেষ্টা করেছেন যে কে কি করেছে, কে কি বলেছে সেটা প্রধানমন্ত্রী ভালো করে জানেন, বুঝতে পারেন। তার মানে বুঝেন যখন প্রধানমন্ত্রী, তার মানে ডিজিটাল নিরাপত্তা তো দেওয়ার দায়িত্ব সরকারেরই। আমি মনে করি ডিজিটাল নিরাপত্তা আইন অবশ্যই প্রয়োজন, কারণ আপনার একটি রাষ্ট্র, আপনার এই ব্রিটেনের মতো দেশে আপনি দেখেন, আপনার ক্যাপ্টেন থমাস মোর, আপনি দেখেছেন যে করোনাকালীন সময়ে উনি যে ফান্ড রেজ করলো, উনি একজন শতবর্ষী মানুষ, উনি মারা যাওয়ার পরের দিন গ্লাসগোতে একটি ছেলে 28 বছর বয়স, সে কিন্তু উনার সম্পর্কে একটি কমেন্ট করার কারণে তার বিরুদ্ধে ইনভেস্টিগেশন হচ্ছে, এবং এখানে ব্রিটিশ গভর্নমেন্ট ইনভেস্টিগেশন করছে। আজকে আপনি এনটিভিতে আপনি যদি এমন কিছু কথা বলেন বা এখানে আপনাকে অপকম যদি কেউ আপনাকে কমপ্লেন করে দেয়, এখানে অপকম কিন্তু আপনাকে ফাইন করবে। তো বাংলাদেশে এখন কিছু কিছু মিডিয়া অবশ্যই সতর্ক, এই সরকার কিন্তু ডিজিটাল বাংলাদেশ করেছে, এই সরকার মানুষকে অনেক সুযোগ সুবিধা করে দিচ্ছে, ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া, অনলাইন পত্রিকা শত এগুলো হচ্ছে, কিন্তু এই জন্য এদেরকে কন্ট্রোল করা তো দরকার। এখন সবাই করবে। ধন্যবাদ। প্রিভেনশন একটা বিষয়, প্রিভেনশন এন্ড প্রোটেকশন দুইটা বিষয় আছে। এদেশের মানুষের সুরক্ষা, মানুষের জানমাল ইজ্জতের সুরক্ষাটা কিন্তু সরকারকে করতেই হবে। এখন আমি চাইলাম খালেদ পাটোয়ারি সাহেব, আপনার পরিবার নিয়ে, আপনার ওয়াইফ নিয়ে, আপনার বোনকে নিয়ে আমার যা ইচ্ছা বললাম, এটা হতে পারে না। আমি মনে করি সরকার এই যে ডিজিটাল নিরাপত্তা আইন যেটা, তবে এটাকে চ্যালেঞ্জ করার মতো উচ্চ আদালতে যদি কেউ অন্যায় করে, পুলিশ যদি অন্যায়ভাবে কারোর উপর মামলা দিয়ে থাকে, মনে করেন মুস্তাক আহমদ সাহেব, এটা অত্যন্ত দুঃখজনক। এটা আমি এটাকে খুব যৌক্তিক মনে করি না যে উনার যদি জেলের মধ্যে উনি ইন্তেকাল করেছেন, তো আমি মনে করি যে এটা ইনভেস্টিগেশন, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে এটা ইনভেস্টিগেশন হবে, যারা দায়ী যদি এটার সাথে জেল কর্তৃপক্ষ উনি বিনা চিকিৎসায় মারা যায়, তাহলে অবশ্যই তাদের বিরুদ্ধে। আনোয়ার ভাই, আমি একটু থামাতে হচ্ছে আপনাকে, আপনার প্রশ্ন ক্লিয়ার, প্রশ্নগুলো আমি আসলে জানতে চাইবো যে আসলে তদন্ত করা হোক বা জামিন বা এটা আসলে কার্যকরী, আমি আমাদের সাংবাদিক সাহেবের কাছে জানতে চাইবো। তার আগে দুজন কলারকে নিয়ে নিই। আসসালামু দর্শক, আপনি আপনার মতামত দিতে পারেন পরিচয় দিয়ে। আসসালামু আলাইকুম। হ্যালো দর্শক, আপনার টেলিভিশন যন্ত্রের যে শব্দ যন্ত্রটি রয়েছে সেটা কমিয়ে কথা বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম, বলুন, শুনছি আপনাকে। আমার একটি প্রশ্নটি হলো এই আনোয়ারুজ্জামান সাহেবের কাছে। জি, আপনার পরিচয় দিবেন, নাম? আমার নামটা আমি বলতেছি না, কারণ ওনারা আবার ডিজিটাল আইনে আমার বাপ মা ভাই বোনেরা দেশে আছে, সমস্যায় ফেলবে। জি, আপনার দেন, আপনার মতামত দেন। প্রশ্নটি আমি করি, এখন উনার যে কথা বিশ্বাস করব, কারণ একটা দেশের অবৈধ প্রধানমন্ত্রী হলেও উনি একটি দেশের প্রধানমন্ত্রী। উনি যখন টিভিতে এসে বলেন আমরা জনগণের ভোটে নির্বাচিত, এই মিথ্যা কথাটা 18 কোটি মানুষের সামনে বলেন,
দেশে বিদেশ থেকে আমরা অবজার্ভ করি, ওয়াচ করি। দর্শক আপনার প্রশ্নটা কি তারপরেও আসলে? কি আমাদেরকে উনি নিয়ে বিভিন্ন কলা কৌশলের কথাবার্তা বলবেন ওনাদের কথা বিশ্বাস করার জন্য? যে দেশের প্রধানমন্ত্রী টিভিতে মিথ্যা কথা বলেন, প্রিয় যে দর্শক, দেশের মানুষ ওয়াচ করে। আমি ধন্যবাদ দর্শক, আপনি আসলে আপনার মতামতটা প্রশ্নটা বুঝতে পারছি না, আপনাদের সমস্যা বলেন প্রশ্নটা কি? জনগণের বুথে নির্বাচিত ওই সমস্ত প্রিয় দর্শক আপনাকে ধন্যবাদ আসার জন্য। পরবর্তী দর্শক, আসসালামু আলাইকুম। আমি কিন্তু এই সম্মানিত কলারের আমি উত্তরটা দিতে চাই। জি, আমি একটু দর্শক নিয়ে আসি আরেকজন। পরবর্তী দর্শক, আসসালামু আলাইকুম, বলুন। পরবর্তী দর্শক, আসসালামু আলাইকুম। হ্যালো, জি বলুন, সংক্ষেপে বলবেন। আমি তো আমি ওটু বলতে চাই যে আমরা যে আওয়ামী লীগের যে ভাই শুনতেন, জি দর্শক শুনছি, বলুন। যে আওয়ামী লীগের যে ভাই মাত্রা আসলে এই যে তার তো আসলে শ্রম করা কথা ছিল এইখানে বুঝা পারতাম। প্রিয় দর্শক, বারবার বলার চেষ্টা করছি সবাইকে ব্যক্তিগত আক্রমণ না করে, সময় খুব সংক্ষিপ্ত, আপনি প্রশ্নটার মতামত দিলে ভালো হয়। না, কারণ হলো আপনি দেখেন আলজারিয়া রিপোর্টে আপনারা আফটার ওয়ার্ল্ডে। প্রিয় দর্শক, আমরা আজকে এই প্রসঙ্গে কথা বলছি না, ডিজিটাল আইন নিয়ে আপনার মতামতটা কি? দেখেন, হ্যালো, জি জি আবার লাইন কাটিয়ে দেন আপনি। না জি, লাইনে আমরা আছি, আপনি বলেন আপনি মতামতটা কি। আদৌ কি মনে করেন প্রধানমন্ত্রী যেমন বলার চেষ্টা করেছিল যে বাস্তব অবস্থা উপলব্ধি করছেন, আপনি কি আসলে বাংলাদেশের বাস্তব অবস্থা উপলব্ধি করেন? না, এই ডিজিটাল আইন নিরাপত্তা বাংলাদেশও নাই। যে দল ক্ষমতা আছে এ দলের জন্য নিরাপত্তা আইন। ধন্যবাদ, পরিষ্কার হয়েছে আপনার, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, পরিষ্কার হয়েছে মতামত। আমি আর কোনো কলা নিচ্ছি না, একটু আমাদের সাংবাদিক শরীফুল জামান জুয়েল ভাই আপনার কাছে জানতে চেষ্টা করি। আমি কি উত্তর দিতে পারি প্রশ্ন? আপনি একটু কষ্ট করে 30 সেকেন্ডের মধ্যে বলেন যদি। আচ্ছা, এই যে একজন ভাই আপনি প্রশ্ন করেছেন আগে, এই যে আপনার ওনার প্রথম কথাটা হইলো যে আমি মনে করি যে একটা ইলেকট্রনিক মিডিয়া ব্রিটেনের মতো দেশে ওনার পরিচয়টা দেওয়া উচিত ছিল, প্রথমে পরিচয় দিয়ে কথা বলা উচিত। তো বিষয়টা হলো যে আমরা কথা বলতে পারবো এবং আমাদের শালীনতা ভদ্রতার ভিতরে আমাদের কথা বলতে হবে। আমি মনে করি সমালোচনা যে কেউ করতে পারেন, কিন্তু সমালোচনার একটু ভাষাগত, একজন আমরা ইলেকট্রনিক মিডিয়াতে এবং আমরা সিভিল সোসাইটিতে থাকি, আমরা ব্রিটেনের মতো দেশে সংযুক্ত হওয়া উচিত, এটা আমরা বুঝতে পেরেছি। ধন্যবাদ। এই জন্য একটা ইলেকট্রনিক মিডিয়াতে আসা যদি আমরা এমন ভাবে কথা বলিতে মানুষ আমাদেরকে। ধন্যবাদ, ধন্যবাদ আনোয়ার ভাই, আমি এই বিষয়টাকে অ্যাড্রেস করেছি দর্শকের কাছেও। আমরা একটু জুয়েল ভাই আপনার কাছে জানার চেষ্টা করি, আসলে ডিজিটাল নিরাপত্তা আইনে অনেককে গ্রেফতার করতে দেখেছি, বিশেষ করে আমরা জানেন রুহুল আমিন, কার্টুনিস্ট কিশোর এবং 4 জন ছাত্র নেতাকেও গ্রেফতার করেছে বিষয়। তো জেলের পরিবেশটা কি, যে কারণে মুস্তাক আহমেদকে মৃত্যুবরণ করতে হলো? আমি একটা তথ্য দিতে চাই। প্রথমত কাশিমপুর কারাগারে এই মুহূর্তে 8000 বন্দী ধারণ ক্ষমতার একটা কারাগার। এইখানে 4টি কমপ্লেক্স আছে, 4টি কমপ্লেক্সের মধ্যে 4টি হাসপাতাল আছে। এর মধ্যে আপনাকে আমি বলে রাখি যে আপনি শুনলে খুবই অবাক হবেন যে গত 6 মাসে 15 জন বন্দীর মৃত্যু ঘটেছে এইখানে। গত 6 মাসে 15 জন বন্দীর মৃত্যু ঘটেছে এইখানে। আপনার মাত্র 2 জন ডাক্তার এই 8000 বন্দীর চিকিৎসা সেবা করেন। মানে দুর্ভাগ্যজনক হলো যে 2 বছর ধরে 26 জন ডাক্তারের একটা প্রস্তাব দেয়া আছে, যেটা এখন পর্যন্ত ঝুলে আছে। আমি শুধু এইটুকু দিয়ে আপনাকে বোঝাতে চাই, উন্নয়নশীল দেশে যাবত উন্নয়নশীল অবশ্যই হবে, আমরা এতে গর্ববোধ করব, কিন্তু এই যদি বাংলাদেশের একটা কারাগারের চিকিৎসার পরিবেশ হয় তাহলে মানবাধিকারের প্রশ্নটা কোথায় আসে? নাম্বার 1। আপনি সেকেন্ডলি আরেকটি কথা বলেছেন যে ডিজিটাল আইন নিয়ে। আমি আপনাকে একটা বিষয় বলতে চাই, অবশ্যই দেশে সরকার উন্নতি করবে, একটা সরকার 12 বছর ক্ষমতায় আছে, এখানে অনেক প্রশ্ন উঠেছে। আপনি জানেন যে রাতে ভোট নির্বাচন করছে মানুষ, এইভাবে বলা হয়, অনেক কথা বলছে। আমি আপনাকে একটি জিনিস বলতে চাই, সাংবাদিকতার যে সম্প্রতি যে অবস্থা, যারা সাংবাদিকতা করছেন তারা কতটুকু সুখে আছে বা কতটুকু স্বাধীনতায় আছে, এটা আমি একটু অন্যভাবে বোঝাতে চাই। নাম্বার 1, একসময় আমরা পত্রিকায় দেখতাম যে বড় বড় লিড আকারের যে নিউজগুলো হতো, আমরা লিড নিউজ বলি যেগুলোতে, বড় বড় কার্টুনিস্ট, শিশির মোড়ল, XYZ, কুদ্দুস, এই ধরনের অনেক আছে যারা বড় বড় কার্টুন করে মন্ত্রীর ব্যঙ্গাত্মক ছবি, গাল দেওয়া, পিছনে ইয়া দেওয়া, এই ধরনের ছবি দিয়ে ক্যাপশন থাকতো। যে আমরা একটা বলি যে একটা ছবি বা একটা কার্টুন 1000 শব্দের রিপোর্টের তথ্য দেয়, বা এই কার্টুনে বোঝায় দেয় যে আসলে এই কার্টুনে কেন ছাপা হয়েছে। আমরা বোধহয় এটা যদি বলি যে গত কয়েক বছর ধরে এই ধরনের রিপোর্ট আর দেখি না। এবং আপনি আরো জেনে থাকবেন, আমরা যে এই মানহানি করা হয়,
আসলে শুধু মানহানিকর না, এক ধরনের খড়গ এই মুহূর্তে সাংবাদিকদের উপরে। আপনি আরো দেখে থাকবেন, আমি যদি কিছু কথা বলি যে নুরুল কবির সাহেব, আসিফ নজরুল যারা কথা বলেন এখন, একসময় খুব কথা বলতেন, এরাও কিন্তু এখন টিভিতে আমার মনে হয় যে অনেক কম যায়, যেটা অনেকেই জানেন। আমি আপনাকে আর কিছু বলতে চাই এই কারণে যে আসলে একটা দেশের কণ্ঠরোধ আপনি করবেন সাংবাদিকদের বা সাধারণ কিছু মানুষদের, হ্যাঁ এই কিছু মানুষের সুবিধার জন্য বা নিজেদের মানহানির রক্ষা করতে, কিন্তু সেটা যদি হয় একেবারে মানে সাংবাদিকতাকে দাবিয়ে দেওয়ার জন্য, সত্যটা প্রকাশ করতে না পারে এই কারণে, তাহলে এটা জুয়েল ভাই, তাহলে সরকারকে যদি ধরি, সরকার এই আইনটা করেছে, এটার আইনটির অপব্যবহার হয়েছে, এটা আজকে আইনমন্ত্রী স্বীকার করার চেষ্টা করলেন, একটু কেন করা হয় আসলে? আসলে আমি যদি বলি যে আপনি জানেন যে গণতন্ত্র এবং গণমাধ্যম একে অপরের পরিপূরক। যে দেশে যত বেশি গণতন্ত্র থাকবে সে দেশের গণমাধ্যম তত স্ট্রং হবে। আমাদের দেশের গণমাধ্যমগুলো কেন স্ট্রং নয়? এজ এ সাংবাদিক হিসেবে একসময় যেভাবে আমরা লেখালেখি করেছি, আমি 2011-12তেও আমি এরকম বলতে পারি যে সব খেয়ে ফেলে খাদ্য মন্ত্রণালয়, যেখানে মন্ত্রীর কার্টুন দিয়ে ছবি আকারে বড় লিড রিপোর্ট ছাপা হয়েছে। আপনি আমাকে বলেন গত 2 বছর 3 বছরে আপনি বড় কোনো মন্ত্রীর নামে, কোনো একজন মন্ত্রীর নামে তাদের অনিয়ম দুর্নীতির কোনো একটা স্টোরি আপনি পত্রিকায় দেখে থাকবেন, অনুসন্ধানী স্টোরি? কেন? সাংবাদিকরা কি তথ্য পায় না? সাংবাদিকদের কাছে রিপোর্ট নাই? সব আছে, কিন্তু তাদের একটা মাথার উপরে একটা খড়গ ঝুলে আছে যে আমি রিপোর্ট করব। তার মানে কি? তার মানে এটা যদি করতে না পারে তাহলে ক্ষতিটা কোথায়? অবশ্যই ক্ষতিগ্রস্ত। আপনি জেনে থাকবেন আরিফুলের মতো একজন সাংবাদিক, ঠাকুরগাঁয়ের একটা প্রতিনিধি, সে একটা অনলাইনে রিপোর্ট করেছে একজন ডিসি কে নিয়ে, জেলা প্রশাসককে নিয়ে। তাকে রাতের বেলা তাকে ঘর থেকে তুলে নেওয়া হয়েছে, তাকে পিটানো হয়েছে এবং 1 বছরের জেল দিয়ে সে এখন জেল খাটছে। আমি আপনাকে আরো জানেন আপনি যে কিছুদিন আগে সরকার খুব ভালো কাজ করছে। কি কাজ? যে ওনারা গ্রামের একবারে গরিব মানুষদের 200 টাকা, মানে মোবাইলে 200 টাকা করে পাঠাচ্ছেন। এমন জানে থাকবেন আপনি যে 2000-4000 একই নাম্বারে 2000-4000 মানুষ ওই নাম্বার দিয়ে টাকা তুলতেছে। কারা এরা? ইউনিয়ন পরিষদের মেম্বার, চেয়ারম্যান। আপনি এগুলো মানে জানলে খুব কষ্ট লাগবে যে একজন মেম্বার যে এক সময় মানে বাড়িতে খাবার দাবার পেত না, সেই মেম্বার যখন এটাকে আমরা কি হলফনামা বলি, এটা কি এখানকার ঘটনা না? সব সময় আমরা দেখেছি যে এই যে দুর্নীতি, এটা কেন বলেছি আপনাকে, সেটা হলো যে এই বিডি নিউজ বা আপনার জাগো নিউজ কিছু নিউজ করা শুরু করলো যে এইভাবে অনিয়ম দুর্নীতিগুলো করা হচ্ছে। সরকার উন্নয়ন করছে, ডিজিটাল আইনে পড়ে তার বিরুদ্ধে মামলা করে দেওয়া হলো। বলতে যাচ্ছেন এইগুলো করা হচ্ছে সরকার এক ধরনের জবাবদিহিতার জায়গা থেকে, বা রাজনৈতিক দলের যারা যে কোনো পর্যায়ে থাকুক না, তাদের জবাবদিহিতা তৈরি হচ্ছে না। অবশ্যই জবাবদিহিতা তৈরি হচ্ছে না, এবং সরকার অবশ্যই আইনগুলো ভালো কাজে ব্যবহার হোক। আমরা চাইবো যে ভালো কাজে ব্যবহার হোক। আমি একটু বিরতি যাব প্রিয় দর্শক, ছোট্ট একটা বিরতি যাচ্ছি, আসছি একটু পরে। আসসালামু শুভরাত্রি প্রিয় দর্শক, ফিরে এলাম সময়ের সাথে অনুষ্ঠানে। আজকে কথা বলছি ডিজিটাল আইন কি বা কার স্বার্থে। যেমনটা প্রধানমন্ত্রী বলার চেষ্টা করেছিলেন যে এই আইনের অপপ্রয়োগ হচ্ছে কি হচ্ছে না, এটা একটা আপেক্ষিক ব্যাপার। আইন তার নিজের গতিতে চলবে এবং চলছে। আইনে রয়েছে সেটা হচ্ছে যে ডিজিটাল আইনে, ডিজিটাল মাধ্যমে প্রকাশিত তথ্য উপাত্ত তদন্ত ছাড়াই পুলিশ গ্রেপ্তারি পরোয়ানা করতে পারবেন এবং গ্রেপ্তার করতে পারবেন, তল্লাশি করতে পারবেন, জব্দ করতে পারবেন। তার মানে ব্যাপারটা দেখছে যে আইনের অপব্যবহার হচ্ছে কিভাবে, সেটাই আমরা একটু জানার চেষ্টা করব। প্রথমে চলে যাব আমরা জুয়েল ভাই আপনার কাছে। জুয়েল ভাই, আপনার কাছে কি মনে হয় আসলে আইন তার নিজের গতিতে চলছে? আচ্ছা, প্রথমে আমি একটা উদাহরণ দিই। বেসরকারি সংস্থা, একটা টেলিফোন নিয়ে আপনার কাছে আসলে আপনার কাছে আসবো। আপনি একটু দুঃখিত, আমি কয়েকজন দর্শক অনেকক্ষণ ধরে ওয়েট করছে। সালাম দর্শক, হ্যালো, আপনি বলতে পারেন আপনার পরিচয় দিয়ে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলুন। জি, আমার নাম বেলাল, আমি বার্মিংহাম থেকে ফোন করছি। জি বেলাল ভাই, বলুন। জি, আমি একটা জিনিস জানতাম চাইলাম, ওখানে আমার মামা সম্পর্কে আনারুজ্জামান সব আছেন বা আপনারা, জি আপনি সরাসরি মতামত দিন, আমাদের সময় সংক্ষিপ্ত। জি, যে আমি জানতাম চাইলাম যে কোনো একটা আইন, ডিজিটাল আইন হোক আর যে কোনো আইন একটা যদি দেশে করতে হয়, এটা একটা পার্লামেন্ট লাগে। যে দেশের মাঝে আপনার পার্লামেন্ট ও বিরোধী দল নাই, বা আলোচনা হয় না, একটা জিনিস নিয়ে সমালোচনা হয় না, বা তর্ক বিতর্ক হয় না, এখান থেকে আপনার ভুল থাকবার বেশি চান্স থাকে। ধন্যবাদ দর্শক। আমি মনে করি একটা ডিজিটাল আইনের দরকার আছে দেশের মানুষের লাগি, একবারে খোলা ছাড়া ঠিক নাই। আর ঠিকঠাক আমি মনে করি আলোচনা করা বা এটারে বালাইলা বিশ্লেষণ করে এটারে মানে করা উচিত ছিল। ধন্যবাদ দর্শক আপনার মূল্যবান মতামতের জন্য। আলোচনা নিয়ে আসবো বিষয়টা পরবর্তী। দর্শক আসসালামু আলাইকুম। জি শুনছি, বলুন। হ্যালো হ্যালো, শুনছি, বলুন। ওয়ালাইকুম সালাম, বলুন। আমি মোহাম্মদ শামসুদ্দিন বলছি। জি বলুন। জি,
আমি মোহাম্মদ শামসুদ্দিন বলছি। এখানে উপস্থিত আছেন আমার বন্ধু শরীফুজ্জামান চৌধুরী তপন এবং আমাদের লিডার আনোয়ারুজ্জামান চৌধুরী সাহেব। দর্শক, আমাদের সময় খুবই সংক্ষিপ্ত, সরাসরি প্রশ্ন অথবা মতামত। জি জি, আমার প্রশ্ন হচ্ছে বাংলাদেশ যেভাবে ডিজিটাল ভাবে এগিয়ে যাচ্ছে, যদি একটা ডিজিটাল আইন না থাকে তাহলে কেউ যে অপরিচিত কেউ যে কোনো পরিচয় ছাড়া যে কোনো কাজ করবে, আপনাকে ফোনে ধমকি দিবে, কিছু আপনার বিরুদ্ধে লিখে ফেলবে, এমন তো ফ্যাসিলিটি আছে, তার কি হবে? জি, এই জিনিসটা আমাকে একটু বুঝিয়ে বলবেন। ধন্যবাদ। দর্শক, আপনি শুনতে থাকুন, আমরা কথা বলবো পরবর্তী দর্শক। আসসালামু আলাইকুম। হ্যালো। জি, সংক্ষেপে বলবেন দর্শক। আচ্ছা, প্লাস জগন্নাথপুরের যে ব্রিজটা ইজ রিয়েলি শকিং। ইজ এ স্টেট রেসপন্সিবিলিটি। উই অল শুড গেট টুগেদার এন্ড সি হোয়াট we can do it. Thank you. ধন্যবাদ দর্শক, আপনার মতামত পেয়েছে। আমাদের প্রথম পর্বে এটার উত্তর দিয়েছিলেন, আবারও নিয়ে আসবো জগন্নাথপুরের আপনার যে সেতুর কথা বলছিলেন। জুয়েল ভাই, আপনার কাছে আসলে সরাসরি যাই। আসলে আইনের প্রয়োগের ব্যাপারটা নিয়ে আসলে যতটা প্রশ্ন, আপনিও নিশ্চয়ই বলার চেষ্টা করেছিলেন যে আগের পর্বে যে যেখানে অপপ্রয়োগ হচ্ছে সে বিষয়টিকে আপনি তুলে আনার চেষ্টা করছেন। কয়েকটা উদাহরণ কি আপনি আমাদের দিতে পারবেন অপপ্রয়োগ প্রসঙ্গে যারা বলেছিলেন? আচ্ছা, প্রথমে আমি একটা তথ্য দিই। বেসরকারি সংস্থা সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ বলছে তাদের সমীক্ষায় যে গত 2 বছর 4 মাসে, দ্যাট মিনস 25শে ফেব্রুয়ারির আগ পর্যন্ত এই আইনে 783টি মামলা হয়েছে। এর মধ্যে 402টির তথ্য সংগ্রহ করে তারা বলছে যে অভিযুক্ত ব্যক্তিদের অধিকাংশই সাংবাদিকতার পেশার সঙ্গে জড়িত। আর আরেকটি কথা বলছেন যে এখানে তারা যেসব সাংবাদিকতার অধিকাংশই যে কিছু আমরা যেটাকে বলি যে কিছু হলুদ সাংবাদিকতা করতে গিয়েও কেউ কেউ এই আক্রান্তর শিকার হয়েছে, তবে বেশিরভাগই যারা সত্য তথ্য তুলে ধরেছেন তাদের মাধ্যমে। রাইট। তো এই ক্ষেত্রে অবশ্যই আপনাকে এটা একটা তথ্য আমি আপনাকে দিয়ে বলতে চাই যে অবশ্যই আপনার এই ধরনের আইন একটা ডিজিটাল আইনের জন্য অবশ্যই একটা ডিজিটাল দেশের জন্য ডিজিটাল আইন অবশ্যই দরকার, কিন্তু সেটার প্রয়োগ হতে হবে একেবারে বাস্তব প্রেক্ষিতে এবং যেগুলোর যারা বিপদ করবে, যারা বিপদগামী হবে, যারা দেশের মানহানি করবে, গুজব রটাবে তাদের বিরুদ্ধে, কিন্তু যারা সত্য কথা বলবে, সাংবাদিকতার মধ্যে নিউজ তুলে ধরবে, এই অপরাধেও যদি তারা অপরাধী হয় তাহলে কিভাবে দেশে সাংবাদিকতা হবে বা সত্য প্রকাশ হবে? আপনাকে আরেকটা তথ্য দিতে চাই, আরেকটা কথা বলে দেই। ডোনাল্ড ট্রাম্পের কথা বলা হয়েছে যে তার শাসনামলে 33,000 বার মিথ্যা তথ্য দিয়ে বক্তব্য দিয়েছেন, যা সাংবাদিকরা প্রকাশ করেছেন। কিন্তু আমেরিকাও ডিজিটালাইজড একটি দেশ, এই দেশে কি কোনো সাংবাদিককে এইভাবে হেনস্থা করার বা এই সত্য প্রকাশ করার জন্য কখনো হেনস্থার শিকার হয়েছে কিনা, এটি একটি প্রশ্ন হতে পারে। আমি যদি বলি যে কার স্বার্থে, অবশ্যই যারা ক্ষমতায় থাকবে অবশ্যই তাদের স্বার্থেই কিছু কিছু আইন ব্যবহার হয় বা হচ্ছে। আমরা অতীত দেখেছি অন্যান্য সরকারের আমলে, এখনো দেখছি তারা প্রতিটা আইন করার পরেই সেই আইনটিকে ব্যবহার করে নিজেদের স্বার্থে। আমরা যদি এখানে বলি যে বাংলাদেশের বিচার ব্যবস্থা এই মুহূর্তের অবস্থা কি, আপনি প্রশ্ন তুলতে পারবেন। আপনি আওয়ামী লীগের আমাদের ভাই বলেছেন, আনোয়ার ভাই বলেছেন যে এখানে বিভিন্ন কোর্টে যাওয়ারও সুযোগ আছে। আসলে কোর্টে যাওয়ার, তাহলে আমি যদি বলি যে মোস্তাক 6 বার আবেদন করার পরে কেন জামিন পেল না? একটা মানুষ কি এমন অপরাধ করেছে তার, আপনি যারা অপরাধ করছে তাদেরকে আপনি ধরেন। আমি যদি বলি যে একেবারেই স্পষ্ট কথা যে যারা এই দেশ এখন শাসন করছে তারা যদি বলে যে তারা যদি না চায় যে আমাদের সত্যটা কেউ প্রকাশ না করুক, তাতে আমরা নিরাপদে থাকবো, এইরকম যদি মাইন্ড নিয়ে যদি কোনো আইন চলে তাহলে সেই আইনটা আমার মনে হয় যে প্রয়োগের ক্ষেত্রে পার্থক্য থাকবে। রাইট, আপনি কি পার্থক্যগুলো দুটো উদাহরণ দিয়েছেন, আর কোনো উদাহরণ দিতে? আমি বলতে পারি যে আপনি যদি এভাবে বলতে চান, এই রুহুল আমিন গাজী থেকে শুরু করে, আবুল আসাদ থেকে শুরু করে, আপনি যদি মাহমুদুর রহমান থেকে শুরু করে, যেসব সাংবাদিকদের, এই শফিকুল ইসলাম কাজল, যারা যেসব অপরাধে দণ্ডিত হয়েছে বা যারা শিকার হয়েছে, আসলে এরা এতটা শিকারের মানে উচিত ছিল না। আমি আপনাকে ফিরে আসবো জুয়েল ভাই, আপনার কাছে আসবো যখন, তখন একটা প্রশ্ন রেখে যাই। তাহলে এই আইনের আপনি বলেছেন থাকা দরকার আছে, কিন্তু কোথায় কোথায় দুর্বলতা আছে আইনগুলো একটু যোগ্যদিকে বলেন এবং কিভাবে পরিবর্তন করা সম্ভব সেটা জানতে চাইবো। আমি এই মুহূর্তে আসলে একটু যুক্ত করে নিব, আমার সাথে অনলাইনে যুক্ত আছেন শরীফুজ্জামান চৌধুরী তপন ভাই। তপন ভাই, আপনি বিএনপির সাথে যুক্ত, আপনি নিজেও বলার চেষ্টা করেছেন ডিজিটাল আইনের দ্বারা এটা অপব্যবহারের সুযোগ তৈরি হয়েছে। আনমিউট করে কথা বলবেন তপন ভাই, আনমিউট করে আপনি বলতে হবে আমার সাথে। তো আপনার কাছেও সেই প্রশ্ন, আসলে প্রধানমন্ত্রী বলতে দৃষ্টিভঙ্গি, আপনাদের দৃষ্টিভঙ্গি কি নেতিবাচক কিনা, তাই আপনারা অপরাধগুলোকে দেখতে পান না?
না, নেতিবাচক না তো অবশ্যই, নেতিবাচক দৃষ্টিতে দেখছি না আমরা। কারণ হলো, আমি সত্য বললে যদি সেটা নেতিবাচক হয়ে যায়, তাহলে বুঝতে হবে যে সর্ষের মধ্যে বুট রয়েছে। যেমন আনোয়ার ভাই একটু আগে যে উদাহরণটি দিলেন ব্রিটেনের প্রেক্ষাপটে, ব্রিটেনে একটি কিশোরকে বা যুবককে কোনো ইনভেস্টিগেশনের কারণে কি রিমান্ডে নিয়ে আঙ্গুলের নখ তুলে ফেলা হবে, কান ফাটিয়ে দেওয়া হবে, পঙ্গু করে দেওয়া হবে পিটিয়ে? উন্নয়নশীল দেশ হতে গেলে যেসব পূর্ব শর্ত, মানবাধিকার, মানুষের মৌলিক অধিকার, এগুলির নিশ্চয়তা দিতে হবে প্রথমে। তারপর আপনি কথা বলার স্বাধীনতা নাই। আপনি দেখেন, ওই যে একটু আগে উনি বললেন যে তথ্য দিয়ে কথা বলতে হবে, আমি তথ্য দিয়েই বলছি। এই যে বিডি নিউজ 24 এই আপনার এই চৌধুরী শারাফতকে নিয়ে একটি নিউজ করেছিল যে পূর্বাঞ্চলের আবাসিক এলাকার মধ্যে উনি 24 তলা একটি কানাডিয়ান ইউনিভার্সিটি নামে একটি শিক্ষা প্রতিষ্ঠানের বিল্ডিং তৈরি করতে চাচ্ছিলেন, এবং সেই নিউজটি করার কারণে বিডি নিউজের উপরে দুদক দিয়ে তিনি মামলা করান, এবং প্রথম আলো সেদিন নিউজ করেছে। এইগুলো তো বাংলাদেশের যেটুকু পত্রপত্রিকায় আসতে পারে যে নিউজগুলি, এগুলির মধ্যে একটি নিউজ ছিল যে সংকটের মধ্যে দিয়ে আরো একটি আর্থিক প্রতিষ্ঠানের অনুমোদন প্রদান। এই হলো অবস্থা। আপনি বিচারিক যে ব্যবস্থা, যে দেশের প্রধান বিচারপতিকে লাঠি মেরে তাড়িয়ে দেওয়া হয়, যে দেশের প্রধান বিচারপতি বিদেশ বসে বই লিখেন ব্রোকেন ড্রিম নামে, এবং সেখানে উল্লেখ করা হয় যে উনাকে শারীরিকভাবে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে বিভিন্নভাবে হুমকি ধমকি মারধরের ঘটনা ঘটেছে, যেটা ওনার বইতে উল্লেখ করা হয়েছে। এরপরে বিচার কার কাছে পাবেন আপনি? আর আমাদের তো মানবাধিকার অনেক আগেই চলে গিয়েছে। যারা শাহবাগে আপনার মিনি আদালত বসিয়েছিলেন, বিচার নয় ফাঁসি চাই দাবি তুলেছিলেন, তাদের মধ্য থেকেও আজকে দেখা যাচ্ছে যে মানুষ নির্যাতিত হচ্ছেন, মারা যাচ্ছেন। এই যে ফটো সাংবাদিক শহীদুল আলম সাহেবকে কিভাবে পিটিয়ে রক্তাক্ত করা হয়েছিল আপনারা দেখেছেন। ওনার অপরাধটা কি ছিল? ছাত্ররা আন্দোলন করছিল, শহীদুল আলম সাহেব ছবি তুলেছিলেন, এটাই ছিল ওনার অপরাধ। আসলে যখন আপনি ক্ষমতার অতি ব্যবহারে আপনি অন্ধ হয়ে যাবেন, আপনি দেখবেন যে আপনার ভালো সমালোচনা করলে আপনি এই যে সংবাদ মাধ্যমগুলা, সংবাদপত্রগুলা ৭৪-এর বিশেষ ক্ষমতা আইনের পর আজ পর্যন্ত এত কঠিন আর কোনো আইন বাংলাদেশে তৈরি করা হয় নাই নিবর্তনমূলক, যে আইনে আজকে বাংলাদেশে মানুষের সবচেয়ে বড় অধিকার যেটা কথা বলার স্বাধীনতা, সেটা ব্যাহত হচ্ছে। তপন ভাই, তাহলে একটা প্রশ্ন করি, তপন ভাই একটা প্রশ্ন করি। এই 2006 সালেই কিন্তু আপনারা তথ্য প্রযুক্তি আইনটা করেছিলেন, তখন প্রয়োজনীয়তা কি ছিল? ৬০০০ সনে না, আজকেও এই আইনের প্রয়োজনীয়তা রয়েছে। আইনের প্রয়োজনীয়তা নিয়ে তো আমরা কথা বলি না, আমরা বলছি যে প্রয়োগটা, আপনি এই আইনকে যে দাঁচে তৈরি করা, আপনি যে বলার চেষ্টা করলেন আইনটা নিয়ে বলার চেষ্টা করেছেন, আইন থাকতে হবে। আইন প্রত্যেক দেশে যুগ উপযোগী, যুগের সঙ্গে তাল মিলে আপনি আইন তৈরি করতে হবে। প্রয়োগ নিয়ে প্রশ্ন আপনার। হ্যাঁ, আইন তৈরি করতে হবে, কিন্তু আইনটা যদি প্রধানমন্ত্রী বলার চেষ্টা করলেন, সেখানেই প্রয়োগের কথাই প্রধানমন্ত্রী বললেন যে প্রয়োগটা আপেক্ষিক ব্যাপার। আইনটা নিজের গতিতে চলছে। আপেক্ষিক হয় কি? আইনের গতিতে চলছে। আইনের শাসন যেখানে অনুপস্থিত সেখানে সেটা আপেক্ষিক হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো নিজেই বললেন যে আইন নিজের গতিতে চলছে এবং চলবে। আইন নিজের গতিতে চলছে না। কোথায় চলছে না? আজকে শুনেন, এই যে বাংলাদেশে আপনার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেবের ভাই যে কথাগুলি বলছেন নিজাম হাজারী সম্পর্কে, কনভিক্টেড একটি মানুষ কি করে মেম্বার অফ পার্লামেন্ট হয় আমারে বুঝান, কোন আইনে হয়? আইন যারা তৈরি করবেন
সে যদিও কনভিক্টেড আসামি, খুনের মামলার আসামি, হ্যাঁ উনি জামিন নিয়েছেন, তাহলে এই দেশে আইন করবে কে? আপনি জামিনই তো আছেন। আরো একটা বিষয় দেখেন, আপনি এই সরকার কাজের বাড়ির কাজের মানুষকে এমপি বানিয়ে ফেলেছে। এখানে অপপ্রয়োগের কি সমস্যা? কিসের অপপ্রয়োগ? একজন দারোয়ানকে অপপ্রয়োগ না, অপপ্রয়োগটা ওইটাই যে আমার যারা ইচ্ছা তাকেই এমপি বানাবো। জনগণের কাজের মানুষ না, যদি আরো নিচু স্তরের কেউ জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসে, আমাদের তো আপত্তি থাকার কথা না। আমি ওইটাই বুঝাতে চাচ্ছি যে সরকার ইচ্ছা করলে আপনার এই যে আমরা স্থানীয় সরকার নির্বাচনগুলোতে অংশগ্রহণ করে কি অভিজ্ঞতা হলো আমাদের, যে সরকার চাইলেই যাকে খুশি, তাহলে তার নির্বাচনের দরকার নেই, আপনারা সিলেক্টেড করে দিয়ে দেন, জেলা পরিষদ যেভাবে দিচ্ছেন ওইভাবে দিয়ে দেন, ইলেকশনে খেলা করে তো লাভ নেই। আর সবচেয়ে বড় জিনিস হলো আজকে স্বাধীনতার 50 বছর পরও যদি ভোটের নিচে পৃষ্ঠ হয়ে আমাদেরকে যন্ত্রণায় কাতরাতে হয়, তখন ভাই আমি একটু আনোয়ার ভাইকে নিব, আপনাকে প্রশ্ন করে এখানে রাখি। ভোটের মাধ্যমেই তো আপনারা যেতে হবে ক্ষমতায়, ভোট ছাড়া তো যেতে পারছেন না, সেটা সেভাবেই হোক না কেন। আপনারা গেলেন স্থানীয় নির্বাচনগুলোতে, কিন্তু এখন আবার ইউপি নির্বাচনে যাচ্ছেন না, না যে বলছেন আপনারা যাবো কেন ভাই? আমরা এই খেলায় এই পাতানো সময় দিচ্ছি, তপন ভাই আপনাকে সময় দিচ্ছি, প্রশ্ন রাখছি, আসবো আপনার কাছে এই প্রশ্নটা রেখে। তার যাবেন না, গেলেন আবার যাবেন কেন, এবার বলতেছেন বাধা কেবেন, এই বিষয়গুলো জি আমি আপনার কাছে আসবো। সিদ্ধান্তহীনতা এত কেন, নেতৃত্বের সংকট কেন, আমি প্রশ্ন রাখছি আপনাকে। আনোয়ার ভাই আপনার কাছে একটু জানতে চাইবো যে আসলে নিরাপত্তা দেওয়া সরকারের দায়িত্ব, সেটা যে কোনো জায়গায় হোক, এবং ডিজিটাল নিরাপত্তা আইনের যে মামলা, সেটা সেই মামলায় যদিও মানুষের অনেকখানি মানহানিকর হয় বা মানুষকে অনেকভাবেই ঘায়েল করা যায়, সেটা এক ধরনের অপরাধ, অনেক বড়ই অপরাধ, কিন্তু আইনের অপব্যবহার নিয়েও কিন্তু আজকে একটা মানে কথা উঠেছে, বিশেষ করে যখন আমরা দেখতে পারি যে 13টি রাষ্ট্রের রাষ্ট্রদূতরা কথা বলেছেন যে মামলাগুলো বা আইনগুলোতে মানবাধিকারের যাতে লঙ্ঘন না হয় এবং আইনগুলো যাতে সংগতিপূর্ণ থাকে, বিধানগুলো যাতে বৃহত্তর স্বার্থে সে সংবিধান এই মানবাধিকারের প্রতি যাতে সরকার যে আইন করুক সংগতি হওয়া উচিত। এবং আমাদের একজন দর্শকও বলার চেষ্টা করেছিলেন যে আসলে জনগণের প্রতিনিধি নাই পার্লামেন্টে, এই কারণে এই ধরনের আইন হয়ে যায়। এই প্রসঙ্গে আসলে কি বলবেন? আপনারা কি আসলে জনগণের প্রতিনিধিত্ব করছেন না এবং এই কারণেই অপপ্রয়োগ হচ্ছে? আনমিউট করে বলবেন আনোয়ার ভাই, আনমিউট করে বলবেন, আমরা শুনছি না আপনাকে। আনোয়ার ভাই শুনতে পাচ্ছি না, আপনি আনমিউট করে বলবেন। হয়েছে? জি বলছি, বলুন। হ্যাঁ, তো বিষয়টা হলো যে কার স্বার্থে? এটা হলো জনগণের স্বার্থে, আইন জনগণের স্বার্থে, জনগণের জান মাল ইজ্জতের সুরক্ষার দায়িত্ব কিন্তু সরকারের। এই জন্যই সরকার কিন্তু ডিজিটাল নিরাপত্তা আইন করেছে, যে কিছু কিছু হলুদ সাংবাদিকতার নামে, কিছু, আমি সব সাংবাদিক বন্ধুদেরকে বলবো না, কিছু কিছু লোক আছে যারা তাদের পেশা যে মানুষকে ব্ল্যাকমেল করা, বিভিন্ন অনলাইন পত্রিকা করে মানুষকে ব্ল্যাকমেল করে, এবং অনেক অনেক হলুদ সাংবাদিক আছেন বিভিন্ন ব্যাংকের এমডি চেয়ারম্যানদেরকে থ্রেট করে, তারা কিন্তু এই দুর্নীতির সাথে তারাও কিন্তু জড়িত। সো আমি মনে করি যে একতরফা কেউ যদি অভিযোগ করেন এবং বলেন যে খালি সাংবাদিকদেরকে হয়রানি করা হচ্ছে, এটা আমি এটা মনে করি না। কারণ যদি এটা হতো তাহলে তারা কিন্তু চ্যালেঞ্জ করতে পারতেন। হ্যাঁ, দুই একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটতে মানে ঘটে না এটা আমি বলবো না, তবে আমি মনে করি যে যদি কেউ ভুলক্রমে বা কেউ যদি অন্যায়ভাবে ডিজিটাল নিরাপত্তা আইনে কোনো সাংবাদিক, যেমন শফিকুল ইসলাম এখানে আছেন, ওনার বিরুদ্ধে যদি কেউ একটা মামলা করে, উনি তো চ্যালেঞ্জ করতে পারেন যে উনি কিন্তু পুলিশ যদি উনাকে মিথ্যা মামলায় জড়ায়, উনি কিন্তু হাইকোর্টে যেতে পারেন
পুলিশও কিন্তু সেখানে গিয়ে বিপদে পড়ে। কিন্তু আনোয়ার ভাই বাস্তবতার কথা বলতে পারছি, যেমন প্রধানমন্ত্রী বলছে বাস্তবতা বোঝে না, কিন্তু এখানে জুয়েল ভাইরা বলার চেষ্টা করেছিলেন বা আমাদের তপন ভাই বলেছেন বাস্তবতা হচ্ছে যে আসলে আদালতে যাওয়া সম্ভব হয় না, আদালত যাওয়ার আগে আপনার দুর্বলতা কোথায়? আপনার কেন সম্ভব হবে না? অবশ্যই না। আমার যারা নির্যাতনের শিকারগুলো অনেককে দেখেছি, কাজলের কথা বলা হচ্ছে, আমরা জানি বিখ্যাত ফটোগ্রাফারের কথা জানি, আমরা আপনি এই যে কার্টুনিস্টের কথাও জানি, আজকে যেটা বলা হচ্ছে তাকে এখন পর্যন্ত আটকে রাখা হচ্ছে কিশোর। এই ঘটনাগুলো তো ঘটেছে এবং আপনি নিশ্চয়ই জানেন যে আমি বলি আপনাকে, জি শুনেন, একজন মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো কিন্তু ঘটছে না। একজন মানুষকে লোয়ার কোর্ট হতো বা গিয়ে না দিতে পারে, বেল না দিতে পারে, এটা আমি মনে করি, কিন্তু হি ক্যান গো টু দি হায়ার কোর্ট। হাইকোর্ট আছে, সুপ্রিম কোর্ট আছে, হোয়াই নট? এবং আমি মনে করি না এটা জাস্টিফাইড, এই কথাটা হয়তো দেয়ার ইজ আ রিজন বিহাইন্ড ইট। আমরা হয়তো এই বিষয়টা আছে, কিন্তু এই বিষয়কে কি এখানে কি সরকার কি তাদেরকে সাপোর্ট করছে? কারণ সরকার তো বাদী, কারণ একজন সাংবাদিকের আর্থিকভাবে কি এতটা স্বাবলম্বী তার মামলাটা দিনের পর দিন চালিয়ে নেওয়ার মতো? সেখানে তো সরকার কোনো সাপোর্ট বেস তো নাই যে ডিজিটাল। আমি বলি সাংবাদিক বন্ধুদের কিন্তু অনেক সুযোগ সুবিধা আছে, অনেক সাপোর্ট নেওয়ার মতো, যে কিন্তু বাংলাদেশে অনেক লোক আছে যারা জেলের মধ্যে আছে, তাদের হয়তো ব্যক্তিগত সংগতি নাই, তারপরে সরকার তাদেরকে কিন্তু লিগ্যালি সলিসিটার দিচ্ছে। কিভাবে না আনোয়ার ভাই, বিষয়টাকে আইনে, যেটা আমি বলি আপনাকে, আইনে বলা হচ্ছে যে যেখানে অপব্যয়ের কথা হচ্ছে, যেখানে অপব্যয় করছে, নিশ্চয়ই তাদেরকে অপব্যয় করছে কোনো না কোনো গোষ্ঠী তদন্ত ছাড়াই, পুলিশের হাতে আইন যেটা তদন্ত ছাড়াই একজনকে গ্রেফতার করবে, তারপরে তো আপনি জামিন হয়রানি হয়ে গেলেন না। আমি আপনারে বলি যে যদি এটা হয়, এই আইনটা করা হচ্ছে মানুষের সুরক্ষার জন্য, জি, দেশের মানুষের স্বার্থে করা হচ্ছে। এখন যদি কেউ অপব্যবহার করে, আমি আমার ব্যক্তির সাথে অপব্যবহার করলে আপনি কি চ্যালেঞ্জ করতে পারেন? তো এটা আপনি এটাকে হাইকোর্টে, সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করতে পারেন। দেয়ার ইজ নো কোনো ইয়ে নাই। এর বাইরে আপনি তো এইটাও তো আশা করতে পারেন, বা আপনার অবস্থান থেকে তো এইটাও বলতে পারেন যে যাকে গ্রেফতার করা হোক না কেন, পুলিশ তদন্ত ছাড়া কাউকে গ্রেফতার করবে না অথবা মামলা করবে না। এই বিষয়টা তো আইনে যুক্ত হতে পারে, যেমন আজকে অবশ্য আইনমন্ত্রী তাকে অ্যাড্রেস আমি আপনারে বলি, এখানে একটা কোনো এক জায়গায় আপনি বোধহয় একটু মিস করছেন। বিষয়টা যে কোনো একটি মামলা হলে পুলিশ কিন্তু একটি প্রাইমারি তদন্ত করে, তদন্ত না করে কিন্তু কাউকে অ্যারেস্ট করে না। কিন্তু বিষয়টা হলো এটা পুলিশ তাদের এটা ইনভেস্টিগেশন করেই কিন্তু অনেক সময় মামলা রেকর্ড করে। কিন্তু এইটাই প্রশ্ন যে ডিজিটাল নিরাপত্তা আইনে সেই সুবিধাটা দেওয়া হয় নাই এবং সরকার এটা রেখে দিয়েছে, রাইট, এটা বলা যাবে। আপনি আমাদের সময় না, আমি একটু 30 সেকেন্ডসের জন্য একটু জুয়েল ভাইয়ের কাছে জানতে চাই, যদি আপনি 1 মিনিটের মতো বলুন। প্রথমত হলো যে এই আইনে আনোয়ার ভাই যেটা বলছে যে সেটার সুযোগ নাই, যে আইনে মামলা হওয়ার সঙ্গে সঙ্গে কোনো রকমের সুযোগ নাই, আগে গিয়ে ধরে আগে জেলে পুরে তারপরে আপনি জামিন দিবেন না, তারপরে আপনি হাইকোর্টে যাবেন, লয়ার কোর্টে যাবেন, কিভাবে? পুলিশের এক ধরনের স্বার্থ সংশ্লিষ্টতা রয়েছে নিঃসন্দেহে, এবং এইগুলা আসলে যারা ক্ষমতায় থাকেন তারা ক্ষমতার নানা কারণে এগুলা ব্যবহার করেন। এইগুলা আসলে আমাদের এই আইনে সরাসরি মানুষকে এবং যারা একটু সত্য কথা বলবে তাদের একেবারেই দমন করা যায়, গলায় একেবারে পা তুলে দেওয়ার মতো। সরকারের ভূমিকা কি থাকতে পারে সংক্ষেপে বলবেন? সরকারের ভূমিকা সেটা তার নিজের স্বার্থে তারাই আইনটারে ব্যবহার করছে। সরকার যদি পজিটিভ চিন্তা করে তাহলে কি করতে পারে? অবশ্যই। এই কথাটা আমি আপনার সাথে দ্বিমত পোষণ করছি যে এইটা একটা কথা আপনি বলছেন, বলছেন আমি বাংলাদেশের শত হাজার সাংবাদিক আছেন, আপনি কয়টা প্রমাণ দিতে পারবেন যে বাংলাদেশে আসিফ নজরুল সাহেবরা বলেন, নুরুল কবির সাহেবরা, আপনাকে বলে রাখি যে এই ধরনের সাংবাদিক আসিফ নজরুল এবং নুরুল কবিরদের এখন লিস্ট করে দেওয়া হয় যে তুমি ওই টেলিভিশনে যাবা এবং এই কথার বাইরে বলতে পারবা না। এমনও বলা হয় যে আপনি উপরে উঠতেছেন তো আমরা নিচে আসি, আপনি যদি এটা জানতে চান আমি আপনাকে টু দা পয়েন্ট বলে দিতে পারি আনোয়ার ভাই। আমার কথা হচ্ছে আইনটা নিয়ে আমার কোনো কথা নাই, আমার কথা না, আইনে আমি বলছি আপনাকে যে আইনটা অবশ্যই করা হোক, কিন্তু আইনের প্রয়োগ করা হোক যথাযথভাবে। আমি এই কথাটা বলেছি, যেটাতে আপনিও একমত পোষণ করেছেন। আবার এও বলেছেন যে এই আইনটা এই মুহূর্তে যেভাবে ব্যবহার হয় এবং এই আইনটার যেহেতু নেগেটিভলি ব্যবহার হচ্ছে বলে এখন আইনমন্ত্রীও সেটা উপলব্ধি করেছেন এবং এখন কিন্তু এই আন্দোলনের প্রেক্ষিতে এসে কিন্তু বলতেছেন যে আমরা আইনের সংশোধনের জন্য যাব।
আপনাকে তাহলে অবশ্যই মেনে নিতে হবে যে এই আইনের মধ্যে দুর্বলতা ছিল এবং এক ধরনের একপেশে মনোভাব ছিল, যেটা নিয়ে এই আইন পাশ হওয়ার আগে সম্পাদক পরিষদ থেকে শুরু করে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা থেকে শুরু করে সবাই ভেটো দিয়েছিল যে এই আইনটা করার আগে এই আইনের এই ধারাগুলোকে সময় দিতে পারছি না আপনাকে। আমি একটু 1 মিনিটের মধ্যে তপন ভাইকে শুনবো। তপন ভাই, আন্দোলনের মাধ্যমেই কিনতে হয়েছে, 30 সেকেন্ডের মধ্যে বলবেন আপনাদের আন্দোলন কতটুকু, কি অবস্থায়? নেতৃত্বের সংকটের মনে হচ্ছে বলছিলাম আপনাকে। নেতৃত্বে কোনো সংকট নেই আমাদের। আমরা আসলে একটি চরম ফ্যাসিবাদী সরকারকে মোকাবেলা করছি। আজকে রাষ্ট্রীয় ক্ষমতার বাইরে রয়েছে আমরা প্রায় 15 বছরের অধিক, এবং আপনি দেখবেন আমরা কি করবো ভাই, আওয়ামী লীগের মধ্যেও দেখবেন এই যে আওয়ামী লীগের 2 গ্রুপের গোলাগুলিতে ওই দিন দেখলাম বসুরহাটে বুরহান নামে একজন সাংবাদিক মারা গেলেন। হ্যাঁ, তো এইরকম এই যে লিস্ট যদি দেখেন, আমাদের নেতাকর্মী কত শত নেতাকর্মী গুম খুন নির্যাতনের শিকার হয়েছেন তার তালিকা অনেক সুদীর্ঘ। এরপরও আল্লাহর রহমতে আমরা এখনো টিকে আছি। সাগরুনির মামলা আপনার 8 বছরেও সাগরুনির মামলার 8 বছরেও তদন্তই শুরু হয়নি। ধন্যবাদ তপন ভাই, ধন্যবাদ জুয়েল ভাই। 30 সেকেন্ডস আপনাদের কাছে বলবেন আনোয়ার ভাই, আমি তারপরে শেষ করে ফেলবো, আমাদের সময় নেই। আনোয়ার ভাই 30 সেকেন্ডস। বিষয়টা হলো তপন ভাই যেটা বলেছেন যে আসলে বিএনপি দেউলিয়া হয়ে গেছে, বিএনপি এখন জনবিচ্ছিন্ন হওয়ার কারণে কিন্তু তারা মাঠে দাঁড়াতে পারছেন না। কারণ বিষয়টা হলো তারা হয়ে গেছে কিংস্টন কেন্দ্রিক। বিএনপি কিন্তু এখন কিংস্টন থেকে বাণিজ্য এখান থেকে শুনেন, বিষয়টা হলো ইলেকশন দেন। আমরা যখন ভাই সরি আপনারা থামাইছি না। ধন্যবাদ সবাইকে। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন সময়ের সাথে অনুষ্ঠানে কথা বলছিলাম ডিজিটাল নিরাপত্তা আইন কি বা কার স্বার্থে। আমরাও কিন্তু আওয়ামী লীগ কিন্তু আন্দোলন সংগ্রাম করেই কিন্তু। ধন্যবাদ সবাইকে। আমরা শেষ করব প্রিয় দর্শক, ডিজিটাল নিরাপত্তা আইন কি বা কার সাথে কথা বলছিলাম। সাথে ছিলেন শরীফুজ্জামান চৌধুরী তপন, সাথে ছিলেন শফিকুল ইসলাম জুয়েল, সিনিয়র সাংবাদিক কালের কণ্ঠ, এবং ছিলেন আনোয়ারুজ্জামান চৌধুরী। এত রাতে সবাইকে কষ্ট করে আমাদের সাথে অংশগ্রহণ করে অসংখ্য ধন্যবাদ। আগামী আরেকটি পর্বে দেখা হবে। প্রিয় দর্শক, ডিজিটাল নিরাপত্তা আইন একটি আইন অবশ্যই দরকার জনগণের এই বাস্তবতায়, ডিজিটাল বাস্তবতায়। তবে এই ডিজিটাল নিরাপত্তা আইনে কিছু বিধান রয়েছে যা কিনা সাংঘর্ষিক একটা মৌলিক অধিকার, মানবাধিকারের জন্য, এবং গ্রেফতারের পরও একজন ব্যক্তি গ্রেফতার হওয়ার পরও তার কিছু নাগরিক অধিকার থাকে। অবশ্যই সেই নাগরিকদের মধ্যে নিরাপত্তা হেফাজতে মৃত্যু কাম্য নয়। এমনটি ঘটনা আমরা দেখেছি। এই ঘটনাগুলো যাতে না ঘটে আগামী দিনে, সেই বাস্তবতার কারণে আমরা দেখতে পেয়েছি বাংলাদেশের আইনমন্ত্রী আনিসুল হক বিশ্বাস করেন যে এই আইনটির কিছু অপপ্রয়োগ হতে পারে এবং তা সংশোধনের জন্য উদ্যোগ উনি গ্রহণ করেছেন। আশা করি সরকারের শুভবুদ্ধি হবে এবং